ড্রামার শুরুতেই আমাদের একজন মিস্টেরিয়াস হিলারকে দেখানো হয়। হিলার মানে ডক্টর। যাই হোক, সে একটি অনেক কাটা ছেঁড়া মেয়ের চিকিৎসা করছিল। মেয়েটির চেহারা এতটাই নষ্ট হয়ে গিয়েছিল যে মেয়েটির চেহারার সার্জারি করানো লাগছিল, আর এই সার্জারির কারণে ওর পুরো চেহারাটাই পাল্টে যায় এবং একটা ছোট্ট কল্পনাতে দেখিয়েছে ওকে খুব বাজেভাবে আঘাত করা হয়েছিল। এরপরে ওই মিস্টেরিয়াস হিলারকে দেখি যে গোসল করছিল, তখন ওখানে সেই মেয়েটি আছে যার চেহারাটা চেঞ্জ করা হয়েছে। মেয়েটির নাম হলো লিন হং। তো হং আগে দেখতে এই রকম ছিল, আর এখন ওর চেহারা পরিবর্তন হয়ে এরকম হয়ে গিয়েছে। ওই হিলারকে জিজ্ঞেস করে আমার চেহারা এরকম কেন হলো। হিলার তখন বলে, তোমাকে আমরা কবর থেকে তুলেছি, তোমাকে ওরা জীবিত কবর দিয়েছিল, এখন থেকে তুমি এই পরিচয়েই বাঁচবে। তো এখন আমরা একটু ফ্ল্যাশব্যাক দেখি। হং ওর বাবা মায়ের সঙ্গে প্রত্যন্ত একটা গ্রামে বসবাস করত। হং এর বাবা মা ছাড়া আর কেউ ছিল না, ওরা অনেক গরিব ছিল, কোনো রকমে খেয়ে পরেই দিন কাটতো। তো হং ছিল খুবই মেধাবী, একই সাথে খুবই বুদ্ধিমতী একটা মেয়ে। একদিন ওদের বাড়িতে হঠাৎ করে রাজার ইউনাক আসে একটা ডিক্রি নিয়ে। রাজার লোককে এখানে আসতে দেখে তো হং পরিবার খুবই ভয় পেয়ে গিয়েছিল, কারণ সচরাচর রাজার লোকেরা তো এরকম গরিব ফ্যামিলিতে আসবে না। তো হং এর বাবা একটা ছুরি নিয়ে বাইরে আসে আর বলে, আমরা তো কোনো অন্যায় করিনি, তাহলে তোমরা আমাদের বাড়িতে কেন এসেছো? ইউনাক তখন বলে, আসলে আপনার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছি। রাজার ভাইপো সে আপনার মেয়েকে দেখে পছন্দ করেছে, তাই সে চায় আপনার মেয়েকে বিয়ে করতে, সেজন্য রাজা আমাদেরকে পাঠিয়েছে। আগামী 3 দিনের ভিতরে আপনার মেয়েকে আমরা এখান থেকে পালকি করে নিয়ে চলে যাব। এতে তো হং পরিবার অবাক হয়ে যায়, তাদের মেয়ের কিনা রাজপরিবারে বিয়ে হবে, তাও রাজার ভাইপোর সঙ্গে। এটা তো সেই রকমের একটা ব্যাপার, ওরা ভয় পেয়ে পালাতে চেয়েছিল। কিন্তু এদিকে আমরা দেখতে পাই সেই ইউনাককে, যে ফেংসি নামের তার একটা সাবঅর্ডিনেটের সঙ্গে কথা বলছিল, এবং সে তার সাবঅর্ডিনেটকে বলছিল যেভাবেই হোক হং পরিবারকে মেরে ফেলতে হবে এবং সেই সমস্ত দায় চাপাতে হবে হংয়ের উপর, আর তাহলে আমরা অনেক টাকা পাবো। তো এরা একটা প্ল্যান করে। সেদিন রাত্রেবেলা অনেক তুষার পড়ছিল। সেই রাত্রেবেলা হংয়ের মনে মনে কেমন একটা কু ডাকছিল, তাই ও দরজা খুলে বাহিরে আসে। কিন্তু তুষারপাত দেখে ওর মন খুব ভালো হয়ে যায়। ও দরজা ধরে অনেকক্ষণ বাহিরে দাঁড়িয়ে থাকে, তখনই একটা আততায়ী ভিতরে প্রবেশ করে। সে এসে হংয়ের বাবা মাকে মেরে ফেলে। হং তো একদম দেখে ওর চোখ বড় বড় হয়ে যায়। হংয়ের বাবা কোনো রকমে হংকে এখান থেকে বের করে দেয় আর পালাতে বলে। তো পরদিন সকালবেলা দৃশ্য দেখানো হয়, হংকে ধরে নিয়ে আসা হয়েছিল, আর যে ইউনাক ওর বিয়ের জন্য গিয়েছিল হংকে ধরে সেই লোকটির কাছে নিয়ে আসা হয়। হং তখন লোকটিকে বলে, গতকাল রাত্রেই না আপনি আমার বাড়িতে গিয়েছিলেন আমার বিয়ের জন্য, আপনি আমাকে চিনতে পারছেন না? আপনিই তো জানেন আমি আমার বাবা মায়ের সঙ্গে কতটা ভালো ছিলাম, তাহলে আমি কেন আমার বাবা মাকে খুন করব? মানে এখানকার সবাই ওই খুনের দায় দিয়ে দিয়েছে হংয়ের উপর। হং যতই এখন কথা বলুক, কেউ ওর কোনো কথা শোনে না এবং হংকে ধরে নিয়ে যাওয়া হয়। এটা বলা হয় যে হং ওর বাবা মাকে খুন করেছে এবং ওকে খুব আঘাত করা হয়। তখন ফেংসি নামের সেই ছেলেটা আসে আর হংয়ের কাছে এসে বলে, তোমাকে এইভাবে মেরেছে দেখে আমার এত কষ্ট লাগছে, বলে ওকে খুলে ফেলে আর বলে, এখন থেকে তুমি আমাকে ভাই বলে ডাকতে পারো, তোমাকে বিনা কারণে এরা এত কষ্ট দিয়েছে, তুমি এখন থেকে আমার কাছে সমস্তটা খুলে ফেলো আর আমি তোমার জন্য জাস্টিস নিয়ে এসে দিব। এরপরে ফেংচি বলে, আমার নাম ফেংচি, তুমি আমাকে আছেই ভাইয়া বলতে পারো। তো এটা বিশ্বাস করে হং আর ওর সাথে কি হয়েছে তার সমস্তই বলতে শুরু করে। ফেংচি ওকে জিজ্ঞেস করে যে কখনো রাজার ভাইপোর সঙ্গেও দেখা হয়েছিল কিনা। ও তখন বলে, আসলে একদিন দেখা হয়েছিল, ও একটা লেকের পাশে বসে পানি খাচ্ছিল, তখনই ব্রিজের উপর থেকে রাজার ভাইপো যার নাম শিয়ান, সে ডাক দিচ্ছিল ওকে, ডেকে বলছিল, এই মেয়ে তুমি ওই পুলের পানি খেও না, ওই পানিটা তো ভালো নয়। আর তখনও পিছন ফিরে তাকিয়েছিল একবার শিয়ানের দিকে, আর সাথে সাথে শিয়ানের ওকে ভালো লেগে গিয়েছিল। আর সেজন্যই তো না শিয়ান বিয়ের প্রস্তাব পাঠিয়েছে ওদের বাড়িতে। তবে শিয়ান এটাও জানতো না হংয়ের নামটা কি, এবং হংয়ের পিছু পিছু যেতে গিয়ে শিয়ান সেদিন ওই লেকের ভিতরে পড়ে গিয়েছিল। ও সাঁতার পারতো না, তাই অনেক চিৎকার চেঁচামেচি করলে হং নিচে নেমে বলে, এই জল তো আপনার কোমর পর্যন্ত, এখানে আপনি তো ডুবেও যেতেন না, তাই শুধু শুধু এত ভয় পাওয়ার কি দরকার? তো সেদিন শিয়ান ওর প্রেমে পড়ে যায়, আর সেজন্য হয়তো বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। তারপরে আর কখনো দেখা হয়নি। ফেংসি এগুলো একটা কাগজে লিখে নেয়। ঠিক এর 3 দিন পরে আবারও সেই ইউনাককে দেখি সে একটা পালকি নিয়ে হংদের ওই ভাঙাচোরা বাড়িতেই যাচ্ছে। এই লোকটি ঠিক কাকে আনতে যাচ্ছে আমরা জানি না, কারণ এই লোক তো অলরেডি জানে যে হং এখন কারাগারে বন্দী এবং তাকে মারধর করা হচ্ছে। তারপরেও কিন্তু সেই লোক হংদের ওই ভাঙাচোরা বাড়িতেই এসেছে এবং সেটা রাজার নির্দেশেই এসেছে। এখানে আসার পরে ওই লোক আস্তে আস্তে বলে, হং
তুমি কি বাড়িতে আছো? থাকলে 3 দিন হয়ে গিয়েছে, আমরা তোমাকে নিতে এসেছি, তুমি বাইরে এসো। ঠিক তখনই আমরা দেখতে পাই হংয়ের মতো দেখতে, একদম হুবহু দেখতে হংয়ের মতোই ছিল সেই একটি মেয়ে বেরিয়ে আসে। তবে এটা হং ছিল না, এই মেয়েটি হংয়ের মতো দেখতে হলেও তার নাম ছিল সু জি ই। তাকে আমরা জুই বলে ডাকবো বোঝার সুবিধার্থে। তো এই মেয়েটি মূলত এই ইউনাককে টাকা দিয়ে হং সেজেছে এবং তাকেই নিয়ে যেতে বলেছে। আর হংয়ের পরিবারের মৃত্যুর পিছনে ওই মেয়েটিই দায়ী, কারণ এই মেয়েটি অনেক আগে থেকেই চেয়েছিল রাজার ভাইপো শিয়ানকে বিয়ে করে রাজ পরিবারের একজন হতে। তাই মেয়েটি ইউনাককে বলে, এই তো আমি এখানে, আমিই হং, আমাকে নিয়ে চলুন। এরপরে ওকে নিয়ে আসা হয়। এই যে ভাইয়ারা, এখন থেকে সবার হাতে মোবাইল, সারাদিন এই ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়েই ব্যস্ত। কিন্তু ভাই এই সময়টা যদি একটু কাজে লাগানো যেত। তাই আজ আমি আপনাদের একটা মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করবো, যার নাম হলো এয়ন গেম। এইটা এমন একটা গেমের দুনিয়া যেখানে মোবাইল ব্রাউজার দিয়েই খেলা যায়, কোনো অ্যাপ লাগে না। এখানে ক্রাশ, স্পিন, স্পোর্টসও অনেক ধরনের ইন্টারেক্টিভ গেম আছে। আরও আছে বিকাশ, নগদ, রকেট দিয়ে লেনদেন করার সুযোগ। জাস্ট একবার শুধু সাইন আপ করলে তারপরে পছন্দের গেমগুলো সবসময় খেলা যায়। নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ, যদি কেউ আগে খেলে না থাকে চিন্তাও নাই। এখানে আছে 24 ঘন্টা হেল্প, পুরো সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স। তো আর বসে থাকলে হবে, নিচের কমেন্টে লিঙ্ক দিচ্ছি, এখানে ক্লিক করুন, জয়েন করুন আর শুরু করুন আপনার গেমিং যাত্রা। এবং আমরা বুঝতে পারি এই মেয়েটি এই সমস্ত লোককে ভাড়া করেছিল, তবে তার কণ্ঠ হংয়ের মতো শোনাচ্ছিল না। ইউনাক তখন বলে, আপনার কণ্ঠ কিন্তু হংয়ের মতো শোনাচ্ছে না, হংয়ের কণ্ঠ আরও একটু নরম। তখন ওই মেয়েটি ওর গলায় একটা ছুরি ধরে আর বলে, যেহেতু এখন রাজার পক্ষ থেকে কোনো একটা মহিলা আমাকে ইনকোয়ারি করতে আসবে যে আসলেই আমি হং কিনা, সেই জন্য একটু গলাটা কেটে নিলাম যাতে কণ্ঠ শুনেও না বুঝতে পারে। তো রাজার পক্ষ থেকে একটা মহিলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে শিয়ান যাকে বিয়ে করতে চেয়েছে এই মেয়েটি সেই কিনা। ওই মহিলাটি আসে, ওই মহিলার কাছে শিয়ানের আঁকা একটা ছবিও ছিল। তো সেই ছবি দেখেই ওই মহিলা মূলত এখানে যাচাই করতে এসেছিল হংকে। এরপরে হংকে জিজ্ঞেস করা হয় যে শিয়ানের সাথে কোথায় দেখা হয়েছিল। তো ফেংসি একটু আগে মেইন যে হং তার কাছ থেকে যে ধারাবর্ষটা নিয়েছিল সেই চিঠিটা পাঠিয়ে দেওয়া হয়েছিল এই জুইয়ের কাছে। জুই সেটা দেখেই বলে, আমাদের একটা পুলের ধারে দেখা হয়েছিল। ওই মহিলাটি বলে, তুমি সত্যিই বলেছো, আমাকে শিয়ান বলেছিল তোমাকে সে পুলের ধারে রেখেছিল আর তোমাকে দেখে সে ভালোবেসে ফেলেছে। ঠিকই আছে, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তাহলে চলো এখন আমি তোমাকে রাজপরিবারে নিয়ে যাব। তো এই সমস্ত কিছুর পিছনে এই ফেংসিও দায়ী ছিল আর এই ইউনাকও দায়ী ছিল। এরা দুজনেই কিন্তু টাকা পয়সা খেয়ে হংয়ের জায়গায় ওই জুই নামের মেয়েটিকে গুছিয়ে দিয়েছে। আর এদিকে যে আসল হং তাকে খুব টর্চার করা হচ্ছে আর দায় চাপানো হয়েছে যে সে তার মা বাবাকে খুন করেছে। যেহেতু এখন রাজবাড়িতে ওই জুই চলে যেতে পারছে, তাই এখন ফেংজির উপরে ইউনাক দায়িত্ব দিয়ে দেয় এই হংকে মেরে ফেলতে। তো হংকে এখন এমন একটা কারাগারে রাখা হয় যেখানে একটা জলজান্ত পশু ওকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তারপরে ওরা ভেবেছিল হং মারা গিয়েছে, কিন্তু হং তো মারা যায়নি, ওকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আর সেখান থেকেই ওই মিস্টেরিয়াস হিলার হংকে তুলে আনে। ওর মুখের অবস্থা এতটাই বাজে ছিল যে ওর মুখ সার্জারি করে এখন এই মুখ দেওয়া হয়েছে। এই ছিল আসল কাহিনী। এখন আপনারা বুঝতেই পারছেন যে কতটা প্রতিশোধের আগুন নিজের দেহের ভিতরে জ্বলছে হংয়ের। এদিকে জুইকে দেখতে পাই সে রাজপরিবারে যাওয়ার পথে একটা জায়গায় থামে আর কিছু কাগজ পড়ায় আর বলে, আমি শুনেছি এখানকার আশেপাশে একটা মেয়ে নাকি তার বাবা মাকে খুন করেছে, তো আমার খারাপ লাগছে, তাই তাদের উদ্দেশ্যে আমি কিছু কাগজ পড়ালাম। আর এদিকে আসল যে হং সে নিজেকে প্রস্তুত করছিল, সে মিউজিশিয়ান হয়ে যায়, অনেক সুন্দর করে গান বাজনা শেখে, কারণ সে রাজ পরিবারে ঢুকবে এবং রাজা একজন মিউজিশিয়ান ভাড়া করতে চায়, ও সেখানে ভাড়াটে হয়েই যাবে। তো এখানে ওর হিলার ওকে নাম দেয় লিং লাং বলে আজকে থেকে তুমি আর হং নাও, তোমার নাম লিং লাং। তো আমরা ওকে লিং বলবো। এখন থেকে ও নতুন পরিচয় লিং। ওই হিলারকে জিজ্ঞেস করে, আপনি এত কিছু কেন করছেন আমার জন্য? কিন্তু হিলার ওকে কিছুই বলে না। ওই হিলারকে এটাও জিজ্ঞেস করে, আপনি রাজবাড়ি সম্পর্কে আমাকে সব বলেছেন, রাজবাড়ি সম্পর্কে আপনার অনেক ভালো জানা আছে, আপনি কি তাদের কেউ হন? হিলার তবুও বলে না, শুধু বলে তুমি মনে রেখো তুমি যেটার জন্য যাচ্ছ সেটা করে যেন ফিরতে পারো। ও তখন বলে, মাস্টার আমি অবশ্যই সেটা করেই ফিরব। কয়েক মাস পরে সিন দেখানো হয় অলরেডি রাজার আন্ডারে কিন্তু মিউজিশিয়ান হিসাবে সবসময় বাদ্যযন্ত্র প্লে করতো লিং। কিন্তু বেশ কয়েকদিন হলো রাজা মারা গিয়েছে, মেবি গতকালই রাজা মারা গিয়েছে। আর সেজন্য যেহেতু রাজপরিবারে এখন শিয়ানের হবু বউ যার নাম জুই সে এসেছে, তাই এখানে একটু রাজার উপলক্ষে ও একটু আর কি শোক পালন করতে এসেছে। তবে এখানে আমরা রাজার একটা কনকিউবাইনকে দেখতে পাই। রাজার কনকিউবাইনের নাম হলো দো। তো রাজার এই কনকিউবাইন আবার
জুইকে একদমই দেখতে পারে না, মানে দু চোখেই সহ্য করতে পারে না। তাই এখানে যখন শোক করতে এসেছিল জুই, তখন খুব রেগে গিয়েছিল দো। তবে দোর গালে একটা থাপড় দেয় জুই আর বলে, এখন যেহেতু রাজা মরে গিয়েছে, আমার হবু স্বামী হবে নেক্সট রাজা, তাই তোমার সাহস হয় কি করে আমি এখানে আসার পরে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন এখানে এসেছি? কনকিউবাইন দোয়ে তখন খারাপ লাগে, কারণ এতদিন এই পরিবারের সমস্ত দায়িত্ব তার হাতেই ছিল। যদিও কনকিউবাইন দো কোনো ভালো মহিলা ছিল না, তবে জুই ছিল আরো খারাপ। জুই এখানে আধিপত্য বিস্তার করার জন্যই এসেছিল, শোক করতে তো আর আসেনি, এসেছে নিজের ক্ষমতা জাহির করতে। কিছুক্ষণ পরে রাজার একটা বোনকে দেখতে পায়, যেই মূলত এখন সবকিছুর দায়িত্বে আছে। তো রাজার বোন এখানে আসার পরপরই কনকিউবাইন বলে, দেখুন ও আমার সাথে কিরকম ব্যবহার করছে। তো রাজার বোন বেশি কিছু বলে না, শুধু বলে সাথে করে আমি একটা মিউজিশিয়ানকে নিয়ে এসেছি, ওর নাম হলো লিং, এবং এতদিন ধরে ওর রাজাকে মিউজিক প্লে করে শোনাতো। রাজার মৃত্যুর আগ পর্যন্ত সেই রাজার পাশে ছিল। তবে এখানে আসার পরে যখনই জুইকে দেখে হং মানে লিং, তখন ওর খুবই খারাপ লাগে যে ওর মতো দেখতে চেহারা, তাহলে এই মেয়ের ভিতরে কোনো একটা ঘাপলা তো আছেই। তাই ও বেশি করে জুইয়ের সঙ্গে মেলামেশা শুরু করে এবং জুইকেও বোন বানিয়ে নেয়। জুই একদিন ওর হাতে দেখতে পায় অনেক কাটা দাগ। লিংকে জিজ্ঞেস করে, লিং বলে, আসলে আমার অনেক শত্রু আছে দিদি। জুই জিজ্ঞেস করে, তোমার মতো এত ভালো একটা মেয়ের কিভাবে কোনো শত্রু থাকতে পারে? তখন লিং বলে, কিন্তু তবুও তো আমার অনেক শত্রু আছে। ইভেন আমি যে আপনার সাথে শিয়ান মেনশনে আসছি, আমার একজন শত্রু আমাকে ফলো করতে করতে আসছে। দিদি তুমি কিন্তু আমাকে সবসময় রক্ষা করবে। পিছনেই আমরা ফেংসিকে দেখতে পাই, ফেংসির সাথে ওর একটা বোন ছিল। ফেংসি মূলত এখানে টাকা নিতে এসেছে জুইয়ের কাছ থেকে, কারণ ওর হয়ে কাজ করেছে তাই। আর এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল লিং, তাই লিং ভিতরে প্রবেশ করতে বলে আগে জুইকে। জুইকে বলে, আপনি আগে ভিতরে প্রবেশ করুন, কিছুক্ষণ পরেই আমি আসছি। আমার এখানে একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, আমি তার সঙ্গে দেখা করেই আসছি। এটা বলে ও এখানে থেকে যায় এবং জুইকে বলে ভিতরে প্রবেশ করতে। তো জুই আর বেশি কিছু মনে করে না, কারণ জুই কিন্তু এই মিউজিশিয়ানকে খুব ভালো মনে করেছে এবং জুই এটাও ঠিক করেছে যে এখন থেকে এই লিংয়ের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রাখবে। কিন্তু লিং তো খুব ভালো করেই জানে এই জুইয়ের কারণেই তার পুরো পরিবার নষ্ট হয়ে গিয়েছে। এরপরে জুই সোজা পিছন দিকে পিছিয়ে আসে আর ও দেখতে পায় ফেংজি আর ওর বোন কথা বলছে। তো ফেংজি তো আর এখন হংকে দেখলে চিনতে পারবে না, কারণ ওর চেহারা পুরোই পাল্টে গিয়েছে। তাই ও হংকে দেখা মাত্র চিনতে পারে না, কিন্তু যদিও হং ওর সামনে এসেই দাঁড়ায় আর বলে, তোমার নাম ফেংজি তাই না? আসলে আমি তোমাকে চিনি, তুমি ইউনাকের হয়ে কাজ করো। আজকে রাত্রেবেলা আমাদের ম্যাডাম জুই তোমাকে দেখা করতে বলেছে। রাত 3টার সময় তুমি পিছনের দরজা দিয়ে প্রবেশ করবে ভিতরে, ঠিক আছে? এবার এই কথা শোনার পরে ফেংসি মনে করে যে জুই হয়তো দেখা করতে বলেছে, এজন্য হয়তো ওকে টাকা দিবে তাই। আর এখন ফেংসির টাকার প্রয়োজন ছিল। তো হং ওকে এই কথা বলে সোজা ভিতরে চলে আসে আর জুইকে গিয়ে বলে, যে লোকটা আমাকে সবসময় ডিস্টার্ব করতো, এখানেও ফলো করতে করতে এসেছিল, সেই লোক আজকে 3টার সময় আমাকে বলেছে আমার সঙ্গে নাকি দেখা করবে। তোমাকে যেহেতু আমি দিদি ডেকেছি, তুমি আমাকে নিশ্চয়ই হেল্প করবে, বলো। তুমি তোমার লোকজন নিয়ে রেডি থেকো, রাত্রেবেলা ও যখন আসবে তুমি একটু আমাকে সাহায্য করো, যে ও যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে। আর এদিকে সবসময় জুইকে ফলো করতো কনকিউবাইন দো, কারণ তার তো জুইয়ের উপর অনেক রাগ। তাই রাত্রেবেলায় সে শিয়ান ম্যানশনের আশেপাশে এসে দাঁড়িয়ে থাকতো। তো সেদিন সে দেখতে পায় যে হঠাৎ করেই হং বাহিরে বের হচ্ছে এবং হং তার পরিচারিকাকে নিয়ে হঠাৎ করে কোথায় একটা গেল। পিছনের দরজা দিয়ে সে ফেংসিকে ভিতরে প্রবেশ করাচ্ছে, এটাও দেখতে পায়, কিন্তু দূর থেকে এটা যে হংকে জুই সেটা দেখতে পায় না। তাই কনকিউবাইন দো মনে করেছিল যে ওটা হয়তো জুই এখানে অন্য কোনো ছেলেকে নিয়ে প্রবেশ করছে। তাই কনকিউবাইন দো ওদেরকে ফলো করতে থাকে। ফলো করতে করতে ওরা একটা জঙ্গলের ভিতরে চলে যায়। আসলে এই জঙ্গলের একটা কর্নারে ছিল একটা মন্দির টাইপের কিছু, কিন্তু এটা ছিল অনেক ভাঙাচোরা আর পুরাতন জায়গা, যেটা দেখে ফেংসির অনেক ভয় লাগতে শুরু করে। এখানে ওকে নিয়ে আসার একটাই কারণ, যে ওকে হিপনোটাইজ করা, যাতে ও হ্যালোসিনেট করতে শুরু করে। তো এখানে একটা সাদা কাপড় পরে নিয়েছিল হং, আর হং বলতে শুরু করে, তোমার কি মনে আছে হং নামের একটি মেয়েকে তুমি জীবন্ত কবর দিয়েছিলে? আমি সেই মেয়েটির ভূত, তোমাকে আজকে মারতে এসেছি। ওকে একদম হিপনোটাইজ করে পাগল করে দেয়। ঠিক সেই সময় কিছু লোকজন নিয়ে এখানে জুই এসে উপস্থিত হয়, কারণ জুই আগে থেকে হংকে কথা দিয়েছিল এখানে আসবে। তো এখানে আসার পরে এই একই ফেস যেহেতু ছিল হংয়ের, তাই এটা দেখা মাত্র ওকে ভূত মনে করে ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে দিয়েছিল ফেংসি। কিন্তু ফেংসি তো আর এটা জানে না ওটা হলো আসল জুই। তাই জুই সাথে সাথে ওর হাতে থাকা একটা তলোয়ার দিয়ে ফেংসিকে আঘাত করে আর বলে, তুই কি আমাকে সত্যিকারের হং মনে করেছিস নাকি, যে অলরেডি মরে গিয়েছে? যদি তাই মনে করিস তাহলে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই।
এরপরে এখানে কিছু লোকজন আসে, যেগুলো জুয়েরই লোকজন ছিল। তো জুই ওদেরকে বলে এক্ষুনি যাও আর ফিংসের লাশ সরিয়ে ফেলো। আর এদিকে হাতে একটা মশাল নিয়ে হং জঙ্গলের ভিতরে প্রবেশ করে। কনকিউবাইন দো ভেবেছিল যে ওটা আসলে জুই, তাই ওদেরকে ফলো করতে করতে যেতে থাকে। এর ভিতরে কনকিউবাইন দো আবার প্রিন্সেসকেও ডেকে এনেছে, মানে রাজার বোনকে, যে জুইয়ের আসল মুখোশটা দেখাবে বলে। তো কিছুক্ষণ পরেই দেখা যায় জুই একটা ক্যারেজ দিয়ে চলে যাচ্ছে। তখন ওকে জিজ্ঞেস করা হয় এত রাত্রে ও কোথায় যাচ্ছে, কিন্তু জুই আগে থেকেই প্রস্তুত হয়ে এসেছিল। জুই বলে আসলে আমার আঙ্কেল এসেছে, তো আঙ্কেলকে রিসিভ করতে গিয়েছিলাম। এটা মূলত হংয়ের চাচা, যাকে এখন জুই নিজের চাচা বানিয়ে ফেলেছে। যেহেতু ওদের পরিচয় করানোর মতো কাউকে না কাউকে তো থাকতেই হবে, তাই না? আর দূর থেকে এই দৃশ্য দেখা মাত্র আসল যে হং, তার খুব খারাপ লাগে। তখন হং মনে মনে বলে আমার চাচাকে নিজের চাচাও বানিয়ে ফেলেছে, যে চাচা আমার যখন জীবন মরণ অবস্থায় ছিল তখন মিথ্যা সাক্ষী দিয়েছিল আর বলেছিল আমি নাকি আমার বাবা মাকে মেরে ফেলেছি। সেই চাচাকেও টাকা দিয়ে বশ করিয়ে নিয়েছে এই জুই। ঠিক আছে, এরও বিচার আমি করব। এরপরে চাচাকে সাথে নিয়ে জুই যেতে থাকে। তবে এসবের জন্য কিন্তু এই জুই সবসময় হংয়ের ওই চাচাকে অনেক টাকা পয়সা দিত, আর ওই চাচাও টাকা পয়সার জন্যই মূলত এগুলো করতো। এরপরে বাড়িতে চলে আসে জুই আর শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে। আজকে রাত 3টার সময় লোকজন নিয়ে ওখানে আমাকে লিঙ্ক যেতে বলেছিল, কিন্তু যাওয়ার পরে তো লিঙ্কে কোথাও দেখতে পাইনি। শুধু আমি ওখানে ফেংচিকে মেরে ফেললাম। তার মানে এই লিঙ্কই অন্য কেউ? ও কি কোনোভাবে আমাকে ফাঁসাতে চাইছে? ওর প্রতি আমাকে নজর রাখতে হবে। এদিকে লিঙ্গের সাথে যে একজন পরিচারিকা দিয়ে দিয়েছিল ওই হিলার, সেই দাসী আবার মাঝে মাঝে মাস্টারকে, মানে এই হিলারকে এসে সমস্ত কথাগুলো জানিয়ে যেত যে ম্যানশনে ঠিক কি কি হচ্ছে। তো এর পরের দিন আমরা দেখতে পাই জুই দেখা করতে এসেছিল লিঙ্গের সঙ্গে। লিঙ্গকে বলে সেদিন রাত্রেবেলা তুমি আমাকে যেতে বলেছিলে, কিন্তু ওখানে তো কাউকেই দেখলাম না। তারপরে সাদা কাপড়ের দিকে তাকিয়ে বলে এর ভিতরে কি আছে? আসলে এর ভিতরে কিছু মানুষের ছবি আঁকা আছে যারা আমার শত্রু। এই যে এটা ফেংজির ছবি। এই লোকটা না অনেক সময় ধরে আমার পিছনে লেগে আছে, তাই সেদিন ওকে 3টার সময় আসতে বলেছিলাম, কিন্তু আমি গিয়ে তো কাউকেই দেখতে পেলাম না। জুই বলে হ্যাঁ, আমি গিয়েও কাউকে দেখতে পাইনি। ব্যাস এভাবেই ঘটনা চাপা পড়ে যায়, কিন্তু জুই তো জানে যে ও তো ফেংসিকে মেরে ফেলেছে। তো জুই এখন আর দাসীকে বলে যেভাবেই হোক এই মেয়েটির উপরে লক্ষ্য রাখো। এই মেয়েটিকে আমার একদমই সুবিধার লাগছে না। সে রাজার পাশে অনেক দিন ছিল, কিন্তু রাজার মৃত্যুর পরে সে এই ম্যানশনে ঢুকেছে। তার অন্য কোনো চাহিদা নেই তো? এটা বলে সে কনকিউবাইন দোয়ের সঙ্গে দেখা করতে আসে, কারণ কনকিউবাইন দোকেই সে লাগিয়ে দেবে ওই লিঙ্গের পিছনে। তো জুই এসে কনকিউবাইন দোকে বলে আপনি আমার পিছনে লেগে আছেন এটা আমি জানি, কিন্তু একটা কথা কি জানেন? ওই মেয়েটা যার নাম লিং, সে তো মিউজিশিয়ান হয়েই রাজাকে গান শোনাতো, কিন্তু আমি দেখেছি সে এখানকার এই সাদা গোলাপ নিয়ে সবসময় রাজাকে দিত। আপনি তো রাজার একমাত্র স্ত্রী, আপনি তাকে অনেক ভালোবাসতেন। সরি, একমাত্র স্ত্রী নয়, রাজার অনেকগুলো স্ত্রী ছিল, তবে রাজা নাকি কনকিউবাইন দোয়ের সঙ্গে বেশি সময় কাটিয়েছে জীবনে। এখন যখন কনকিউবাইন দো শোনে যে মিউজিশিয়ানের সঙ্গে রাজার সম্পর্ক ছিল, কনকিউবাইন দো অনেক ক্ষেপে যায় এবং জুইয়ের বলা কথাগুলো বিশ্বাস করে। যেমন জুই বলে গিয়েছে এখান থেকে সাদা গোলাপ নিয়ে নাকি লিং সবসময় রাজাকে দিত, তাই ও এখন লিংকে ফাঁসাতে চায়। কনকিউবাইন দো এবার ডেকে নিয়ে আসে প্রিন্সেসকে আর বলে এখানে রাজার সমস্ত কাপড় চোপড় রাখা আছে। রাজা মরে যাওয়ার আগে যে কাপড়গুলো বেশি বেশি পরতো সেগুলোই এখানে আছে। ওরা দুজনেই এখানে শোক পালন করছিল, কিন্তু এটা তো আসল উদ্দেশ্য ছিল না। কনকিউবাইন দোয়ের আসল উদ্দেশ্য ছিল এই জামা কাপড়ের ভিতরে ও একটা আন্ডারগার্মেন্টস রেখে দিয়েছিল লিংয়ের, ওইটাই দেখানো মূলত প্রিন্সেসকে। তো প্রিন্সেস আন্ডারগার্মেন্টসটা দেখে বলে এটা কার? রাজা তো তোমার সাথে ছাড়া আর কারোর সাথে সেরকম কোনো সম্পর্ক ছিলই না। ওই আন্ডারগার্মেন্টসে লেখা ছিল লিং লাং, মানে লিনের নাম। তো এটা দেখেই প্রিন্সেস বলে রাজার কি তার মানে ওই মিউজিশিয়ানের সাথে অন্য কোনো সম্পর্ক ছিল? ওকে ডাকা হোক। এদিকে আমরা লিংকে দেখতে পাই। লিং আজকে দেখা করতে এসেছিল জুইয়ের ঘরে। তো যখন ও এসেছিল ঠিক সেই টাইমে এখানে শিয়ান আসে। এখনো কিন্তু জুই আর শিয়ানের বিয়েটা হয়নি, কিন্তু ওরা একসঙ্গেই থাকছে। যাই হোক, লিং ওদের দুজনকে একসঙ্গে দেখা মাত্র ওর পুলের সেই ঘটনা মনে পড়ে। আজকে শিয়ানের স্ত্রী হওয়ার কথা ছিল ওর, কিন্তু এখানে ওর জায়গায় এই জুই এসে বসে আছে এবং শয়তানি করেই বসেছে, আর সবসময় শিয়ানের সামনে ভালো সেজে থাকছে। এটা তো একদমই সহ্য হয় না লিংয়ের। তো লিং মুখ বুঝে এটা সহ্য করে আর বলে আমি আস্তে আস্তে আমার প্রতিশোধ নিব। এবং সে শিয়ানকেও খুব একটা পাত্তা দেয় না, কারণ সে মনে করে যদি শিয়ান বিয়ের প্রপোজাল না পাঠাতো তাহলে হয়তো তার বাবা মা মরেও যেত না। যাই হোক, এদের দুজনকে একসঙ্গে দেখে ওর খুব রাগ, হয়তো এখান থেকে চলে যেতে চায়। তখন একজন দাসী এসে জানায় যে প্রিন্সেস ওকে ডেকে পাঠিয়েছে। তো ও যখন প্রিন্সেসের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন শিয়ান ওর পিছু পিছু যেতে থাকে। ও তখন ঘুরে দাঁড়িয়ে শিয়ানকে বলে আপনি কোথায় যাচ্ছেন প্রিন্স? আমার পিছু পিছু আপনাকে তো আশা লাগবে না। শিয়ান তখন বলে আমি তো তোমার পিছু পিছু যাচ্ছি না,
তুমি আমার হবু বইয়ের অনেক ভালো বান্ধবী, তো তোমার কেয়ার করাটা আমারই দায়িত্ব। তুমি যেহেতু আমার ফুপুর সঙ্গে এখন দেখা করতে যাচ্ছ আর আমিও তাকে সালাম দিতেই যাচ্ছিলাম, তো কেন নয় আমরা একসঙ্গেই যাই। তো এরপরে ওরা একসঙ্গেই ভিতরে প্রবেশ করে। প্রিন্সেস তখন প্রথমেই বলে, তুমি আগে এটা বলো যে রাজার সঙ্গে তোমার কোনো অনৈতিক সম্পর্ক ছিল কিনা। কিন্তু এই কথার কোনো উত্তর দেয় না লিং। আর এই কথাগুলো শুনে খুব রেগে গিয়েছিল শিয়ান আর বলে, ফুপি তুমি এগুলো কি বলছো? রাজার সঙ্গে তার কেন কোনো সম্পর্ক থাকবে? রাজা মরে গিয়েছে, তাকে নিয়ে বাজে মন্তব্য করা বাদ দাও। আর তারপরে বড় কথা, রাজার কোনো ছেলে বা মেয়ে কোনো কিছুই নেই, মানে রাজার কোনো বংশধর নেই। এখন যদি কেউ রাজা হয় সেটা হবে শিয়ান। ঠিক এই মুহূর্তে কনকিউবাইন দো সে আন্ডারগার্মেন্টসটা বের করে বলে, এটা তো লিংয়ের, তাহলে রাজার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এটা আমরা কেন বিশ্বাস করব? কিন্তু তারপরেও বারবার লিংকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিল শিয়ান আর বলে, লিং আমার হবু ভাইয়ের অনেক ভালো বান্ধবী, তাই তার কোনো অপমান আমি সহ্য করব না। কিন্তু লিং তখন বলে, শিয়ান আপনি সরে যান, কারণ আমার নিজেরও কিছু কথা বলার আছে। আসলে এই আন্ডারগার্মেন্টসটা আমার, আর শুধু রাজার সাথে সম্পর্কই ছিল না, আমি রাজার উত্তরাধিকার বহন করছি, অর্থাৎ আমি প্রেগনেন্ট, এবং এই সন্তানের বাবা হলো স্বয়ং রাজা যে মারা গিয়েছে। এই কথা শুনে তো ওর ফুপু হা হয়ে যায়, কারণ রাজার কোনো সন্তান নেই। এই মুহূর্তে রাজার সন্তান যদি কেউ ধারণ করে তাহলে তো আঙুল ফুলে কলাগাছ হয়ে গেল, কারণ ওরা তো চাইছিলই রাজার কোনো সন্তান হোক। এরপরে ডক্টর ডাকা হয় যে আসলেই ও সত্যি কথা বলছে কিনা। তো এই ডক্টর যে পাঠিয়েছিল সেটাও পাঠিয়েছিল লিংয়ের ওই হিলার মাস্টার। তো ওকে টাকা দিয়েই মূলত পাঠানো হয়েছিল। আসলে তো কোনো সম্পর্ক রাজার সঙ্গে ছিল না লিংয়ের, আর ও প্রেগনেন্টও নয়। তবে এই ডাক্তার সবাইকে বলে দেয় যে আসলেই লিং প্রেগনেন্ট, এবং মাত্র 1 মাসের মতো হয়েছে সে প্রেগনেন্ট। এই কথা শুনে তো প্রিন্সেস অনেক হ্যাপি হয়ে যায় আর বলে, যেভাবেই হোক এই বাচ্চাটিকে তো টিকিয়ে রাখতেই হবে। এদিকে কনকিউবাইন দো তো জ্বলে পড়ে মরছিল আর মনে মনে চিন্তা করছিল যেভাবেই হোক লিংয়ের ওই বাচ্চাটাকে নষ্ট করতে হবে। এদিকে শিয়ান তার রুমে এসে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছিল আর ওর খুব রাগ হচ্ছিল। ওর হবু বউকে বলে, তুমি কার সঙ্গে বন্ধুত্ব করেছো? সেই মেয়ে অলরেডি রাজার সঙ্গে সম্পর্ক করে বসে আছে, আমি তো আর কখনো রাজা হতে পারবো না। আসলে রাজা হতে পারবে না এই যন্ত্রণায় জ্বলছিল, নাকি রাজার সঙ্গে লিংয়ের কোনো সম্পর্ক ছিল এই যন্ত্রণায় শিয়ান জ্বলছিল তা আমরা জানি না। যাই হোক, এটা আবার পরখ করার জন্য জুই এখানে আসে, আর জুই এসে সত্যি সত্যি জানতে পারে যে লিং প্রেগনেন্ট এবং ওর এই বাচ্চার বাবা হলো মৃত রাজা। এবার লিং ওকে বলে যে আসলে দিদি তোমাকে আমাকে সেভাবে জানানো হয়নি, আমি নিজেও তো জানতাম না, তবে আজকে ডক্টর এসে বললো এবং আমি গতকালই জানতে পেরেছি। এই কথাগুলো শোনার পরে মনে মনে তো বিষের আগুন জ্বলতে থাকে জুইয়ের মনে, আর জুই মনে মনে ভাবে যেভাবেই হোক এর সন্তান নষ্ট করতে হবে, তবে এখন মাথা ঠান্ডা রাখতে হবে। এদিকে আমরা ফেংসির বোনকে দেখতে পাই। ওই যে ফেংসির একটা ছোট বোন ছিল, ফেংসির ছোট বোন ফেংসিকে কোথাও খুঁজে পাচ্ছে না দেখেই রাজদরবারে এসেছে তার ভাইকে খুঁজে বের করার জন্য। এখানে এসে সে একজন জাস্টিসম্যানকে বলে যে তার ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই সংবাদ আবার পৌঁছে গিয়েছিল জুইয়ের কানে। জুই তখন এসে বলে, আমি জানি তোমার ভাইকে আসলে কে কোথায় লুকিয়ে রেখেছে, তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে আমি তোমাকে সবটাই বলতে পারবো আর তোমাকে সবটাই সাহায্য করব। ওই বোন তখন কাজ করতে রাজি হয়ে যায়। তো ওই বোনকে এখন দাসীর চরিত্রে নিয়োগ করে দিয়েছিল জুই। এবার ও দাসী সেজে সোজা দেখা করতে আসে, মানে সার্ভ করতে আসে লিংয়ের, কারণ লিংয়ের এখন এক্সট্রা দাসী প্রয়োজন, সে যেহেতু প্রেগনেন্ট। তো ফেংসির বোন এসে বলে, আমার নাম হলো জিয়া, আমি এখন থেকে আপনাকে সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করব। লিং তখন বলে, কিন্তু আমার তো আলাদা করে কোনো দাসীর প্রয়োজন নেই, অলরেডি আমার তো দাসী আছেই। কিন্তু জিয়া তখন বলে, তারপরেও এখন আপনি প্রেগনেন্ট, আপনার একটু এক্সট্রা যত্নবান হওয়া উচিত, আর সেজন্যই আমি আপনার যত্ন করব। তো একে রেখে দেয় লিং আর বলে, ঠিক আছে, কারণ এ তো চিনি এটা ফেংসির বোন। লিং খুব ভালোভাবেই জানে, একে সেদিন তো রাস্তায় দেখেছিল, তাই লিং আর কোনো কিছু বলে না, ওকে রেখে দেয় আর দেখতে চায় যে মেয়েটা আসলে কি করতে চায়। সেদিন রাত্রেবেলা হঠাৎ করে জিয়া সোজা চলে আসে লিংয়ের রুমে। ও আসলে এভিডেন্স খোঁজার চেষ্টা করছিল যে আসলেই লিং প্রেগনেন্ট কিনা। তো অনেক কাপড় চাপড় খুঁজে ও দেখতে পায় লিং যেখানে ঘুমিয়ে আছে সেখানে একটা পিরিয়ডের লাল কাপড়, এবং প্রেগনেন্ট হলে কারো তো পিরিয়ড হওয়ার কথা না, তাহলে এখন কিভাবে পিরিয়ড চলতে পারে লিংয়ের? এটা দেখা মাত্র জিয়া সোজা রুম থেকে বাইরে বের হয়ে চলে যায়, হাতে করে কাপড়টাও নিয়ে যায়, আর এটা দূর থেকে দেখে ফেলে লিংয়ের দাসী। আর লিংয়ের দাসী এটা দেখে সোজা লিংকে গিয়ে জানায়। লিং শোনার পরে বলে যে আমি ভেবেছিলাম এমন কিছুই হবে, ঠিক তাই হলো। যাই হোক, আমি আগে থেকে রেডি আছি, যে আমাকে ফাঁসাতে চাই ফাঁসাক, কিন্তু তারাই উল্টো ফেসে যাবে।
এরপরে জিয়া সোজা চলে আসে জুইয়ের রুমে। জুইকে এসে বলে, আমি যেটা দেখলাম তার শুনে আপনি অবাক হয়ে যাবেন, কারণ লিং আসলে প্রেগনেন্ট নয় আর এখনও তার পিরিয়ড চলছে। এই কথা শোনা মাত্র তো খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল জুই, আর বলে, আমাকে একটু মাথা ঠান্ডা করতে দাও, আমাকে এবার বড়সড় একটা প্ল্যান করতে হবে আর সেই অনুযায়ী কাজ করতে হবে। এরপরে ও সোজা কনকিউবাইন দোয়ের কাছে চলে যায় আর কনকিউবাইন দোকে হিন্টস দেওয়ার চেষ্টা করে যে লিং আসলে প্রেগনেন্ট নয়। সরাসরি এটা বলে না, শুধু হিন্টস দিয়ে এটা বুঝিয়ে চলে যায় যে রাজা তো অক্ষম ছিল, তাহলে লিং কিভাবে প্রেগনেন্ট হতে পারে। তো কনকিউবাইন দো বলে, এই ব্যাপারে আমাকেও একটু নজর রাখতে হবে। তাই কনকিউবাইন দো একটু বেশি এখন মেশার চেষ্টা করে লিংয়ের সঙ্গে, আর লিংকে বলে, তোমার এক্সট্রা যত্ন নেওয়ার জন্য আমি একটা দাসী তোমার উপর নিয়োগ করতে চাই। লিং বলে, আমার আর কোনো দাসী লাগবে না। কিন্তু তারপরেও কনকিউবাইন দো বলে, না না, রাজবংশের উত্তরাধিকার তুমি বহন করছো, আরও দাসী তোমার প্রয়োজন। আর এদিকে সেই জিয়াকে দিয়ে জুই বলে যে আজকে রাত্রে যা কাজ করার তা করতে হবে, আমি প্রিন্সেসকে ডেকে আনছি। তো প্রিন্সেসকে ইনিয়ে বিনিয়ে ডেকে নিয়ে আসা হয়েছিল মূলত লিংয়ের রুমে। তো সেদিন রাত্রেবেলা হঠাৎ করেই আমরা দুইজন দাসীর ভিতরে কথা বলতে শুনি। তো একজন দাসী সোজা বাহিরে চলে যায়, আর ওদিকে আমরা কনকিউবাইন দোকে দেখতে পাই আর আরও লোকজন দেখতে পাই। কনকিউবাইন দো আসলে কোষাগার থেকে হীরা জহরত পাচার করতে যাচ্ছিল। আসলে কনকিউবাইন দো যেহেতু এই সংসারের দায়িত্ব অনেক দিন ছিল, কিন্তু এখন তো আর নেই, আর এখন যেহেতু মা হতে চলেছে লিং, তাই লিংয়ের দেখাশোনার দায়িত্ব নিয়েছে কনকিউবাইন দো। আর লিংয়ের দেখাশোনার জন্য তো খাবার বাদে সবকিছু কোষাগারের টাকা থেকেই নেওয়া হবে না। তো এখন ও ওখান থেকে কিছু হীরা জহরাত চুরি করে সেগুলো পাচার করতে যাচ্ছিল রাত্রেবেলা। ঠিক তখনই জুয়ের একজন দাসী এখানে আসে আর ওদেরকে দেখে ফেলে বলে, আপনারা যে এসব পাচার করছেন এ যদি প্রিন্সেস জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছেন। তবে আমি এসব প্রিন্সেসকে বলবো না, আমার শুধু একটাই কথা বলার আছে, তা হলো এই পিরিয়ডের কাপড়টা রেখে দিন, কারণ এক্ষুনি এখানে প্রিন্সেস আসবে আর এটা বলে দিবেন যে আসলে প্রেগনেন্ট নয় লিং। কিছুক্ষণের ভিতরেই এখানে চলে আসে প্রিন্সেস, আর প্রিন্সেসকেও এই পথে কে এনেছে? জুই, কারণ জুই তো এখন ধরা পড়িয়ে দিতে চাই কনকিউবাইন দোকেও আবার লিংকেও, এবং একই সঙ্গে এদের দুজনকেই বাড়ি থেকে বের করে দিতে চাই, আর সে এখানে রাজত্ব করতে চায়। যাই হোক, এখানে প্রিন্সেস দেখে ফেলে কনকিউবাইন দোকে পাচার করতে। তো কনকিউবাইন দোকে সাথে সাথেই ধরা হয় আর বলা হয়, তোমার হাতের ওই লাল কাপড়টা কিসের? তো কনকিউবাইন দো তখন বলে, কাপড়টা আমার নয়, কাপড়টা হলো লিংয়ের, এবং লিংয়ের পিরিয়ড চলছে, তারপরে ও কিভাবে নিজেকে মা হতে চলেছি বলে দাবি করে। তো এবার ডাকা হয় লিংকে, যে লিং তাহলে তুমি সত্য কথা বলে। জুই বলে যে তুমি সত্য কথা বলো, তুমি তো বলছো যে রাজার সন্তান তুমি ক্যারি করছো, তাহলে তোমার পিরিয়ড কিভাবে চলতে পারে? আমরা তো অলরেডি এটা ইনভেস্টিগেট করে দেখেছি যে তোমার পেটে কোনো সন্তান নেই। তো তখন প্রিন্সেস বলে, তোমার কি কিছু বলার আছে লিং? লিং তখন বলে, অবশ্যই বলার আছে প্রিন্সেস। আপনার মনে আছে আমি আপনাকে বলেছিলাম আমার বাড়ি যে শহরে, সেই শহরের রীতি হচ্ছে যখন মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায় তার আগের মাসের পিরিয়ডের কাপড়টা সবসময় নিজেদের সাথে রাখে, আর এতে নাকি বাচ্চার অনেক উন্নতি হয় এবং বাচ্চা খুব ভালোভাবে জন্ম নেয়। তো সেজন্যই আমি আমার আগের পিরিয়ডের কাপড় নিজের কাছে রেখেছিলাম, তবে আমি গতকাল রাত থেকে এই লাল কাপড়টা খুঁজে পাচ্ছিলাম না। প্রিন্সেস, আমি তো আগেই আপনাকে বলেছি যে আমি আমার সেই লাল কাপড়টা খুঁজে পাচ্ছি না, তাহলে আপনি দেখেছেন আমার লাল কাপড়টা অলরেডি এরা চুরি করে রেখেছে। এবার জুই সমস্ত দায়িত্ব এড়িয়ে যায় আর বলে, এই কাপড় সম্পর্কে আমি কিছু জানি না। একজন দাসী যার নাম জিয়া, সে এই কাপড়টা চুরি করে এনে আমাকে বলছিল যে লিং নাকি প্রেগনেন্ট নয়, আর সেজন্য আমি এই পরিবারের স্বার্থে, আমি রাজার বংশধর রক্ষার স্বার্থেই তো আপনাকে জানিয়েছি প্রিন্সেস। প্রিন্সেস তখন রেগে গিয়ে বলে, তুমি কি সন্দেহ করতে নাকি লিংকে, সেজন্যই কি দাসী লেলিয়ে দিয়েছিলে? জুই তখন বলে, আমি কখনোই তাকে সন্দেহ করিনি, সমস্ত দোষ ওই দাসীর। এটা বলে সমস্ত দোষ জুইয়ের কাঁধে চাপিয়ে দিয়ে ও চলে যায়। তো জুইকে রক্ষার সমস্ত দায়িত্ব এখন নিয়ে নিয়েছিল লিং। লিং বলে, তুমি তোমার ভাইকে খুঁজে পাচ্ছ না তাই না? তুমি কি জানো তোমার ভাইকে কে মেরেছে? তোমার ভাইয়ের লাশ এই কফিনেই আছে, ওখানে একটা কফিনও রাখা ছিল। তোমার ভাইকে মেরেছে আসলে জুই, কিন্তু কেন মেরেছে তুমি সেটাও একটু খুঁজে বের করার চেষ্টা করো। তুমি কোনো অন্যায় করোনি, কিন্তু তোমার ভাই আসলে অনেক অন্যায় করেছে, তাই সে মৃত্যুই ডিজার্ভ করতো। এখন থেকে যদি তুমি ভালো হয়ে চলতে চাও তাহলে আমার কথা মতোই কাজ করো, আর তা না হলে তুমি কিন্তু বাঁচতেও পারবে না। জিয়া তখন অনেক কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার ভাই সত্যিই মারা গিয়েছে। ওর লাশ দেখে ওর বিশ্বাস হচ্ছিল না। তখন লিং ওকে বলে, হ্যাঁ সত্যিই মারা গিয়েছে। এরপরে লিং যখন ওর সঙ্গে কথা বলে বাইরে বের হচ্ছিল, তখনই ওই মিস্টেরিয়াস হিলারটি ওর পিছনে আসে আর বলে, তোমাকে আমি বারবার বলেছি নিজের লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত হবে না, তুমি কেন বলতে গেলে যে রাজার সন্তান তোমার পেটে? তখন লিং দাঁড়িয়ে বলে, তাহলে আমি আর কি করতাম?
আমাকে তো এসবের ভিতরে জড়াতেই হতো। এবং ওর মনে পড়ে যে হিলার ওকে বলেছিল, যাই হোক তুমি নিজের কোনো ক্ষতি করবে না, এবং অতিরিক্ত রিস্ক নিতেও বারণ করেছিল। কিন্তু এই যে রিভেঞ্জ নেওয়ার খেলায় নেমেছে লিং, সেখানে ওর তো নিজেকে কিছু রিস্ক নিতেই হতো। ওই হিলারকে বলে, কিন্তু আপনি আমাকে যেভাবে যেভাবে বলেছিলেন রাজবাড়িটা ঠিক সেভাবেই সাজানো, আপনি রাজবাড়ির অলিগলি এত কিভাবে চেনেন? ঠিক সেই সময় আমরা দেখতে পাই নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল শিয়ান। শিয়ান উপর থেকে ওদের দুজনকেই দেখতে পায়। তো ওরা দুজনও শিয়ানকে দেখে কাছাকাছি চলে আসে, যাতে শিয়ান ওদের দুজনকে দেখে সন্দেহ করে। আর শিয়ান খুব জেলাসও হয়ে যায়। আর এটাই তো চেয়েছিল লিং, শিয়ানকে জ্বালাতে। তাই ও কাঁধে মাথা রাখে হিলারের। তাই হিলারও ওকে তখন জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। শিয়ান এসব দেখে খুব রাগে গড়গড় করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। হিলার তখন বলে, শিয়ান তোমাকে মনে মনে কিন্তু পছন্দ করে, যতই তুমি চেহারা পাল্টাও না কেন। শিয়ান আজও বুঝতে পারছে তুমি ওর সেই হং, যাকে দেখে সে প্রথম দেখায় প্রেমে পড়েছিল। আর এখনো সে তোমাকে দেখে প্রেমে পড়ছে, কেবলও জানে না তুমি সেই আসল হং। যাই হোক, এরপরে যখন শিয়ান চলে যাচ্ছিল, তখন হিলারের কাছ থেকে নিচে নেমে আসে লিং আর বলে, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। শিয়ান তখন বলে, আমাকে আর বলতে হবে না, আমি কাউকেই বলবো না যে তোমাকে অন্য কারোর সঙ্গে দেখেছি। লিং তখন বলে, আমি তো ও কথা বলতে আসিনি, আমি আপনাকে বলতে এসেছি ফেংসির বোন সম্পর্কে। ফেংসির বোন আজকে আমার কাছে এসেছিল, সে বলছে তার ভাইকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি কি একটু আদালতে এই নিয়ে কথা বলবেন, মানে পুলিশ স্টেশনে আর কি। যাই হোক, তো এই কথা শোনার সাথে সাথে শিয়ান বলে, ফেংসি যে ইউনাকের সঙ্গে থাকতো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লিং তখন বলে, ওর বোনের নাম হচ্ছে জিয়া, যে আমার আন্ডারে কিছুদিন কাজ করেছিল। তবে সে সবসময় জুয়ের হয়েই কাজ করেছে এবং সে আমাকে ফাঁসাতে চেয়েছিল। তবে সেটা জুয়ের কথা মতো কিনা আমি জানি না, আপনি এই সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে দেখবেন। ঠিক সেই সময় আমরা কনকিউবাইন দোয়ের একজন দাসীকে দেখতে পাই, যে এদের দুজনকে একসঙ্গে দেখে নিয়েছিল। রাত্রেবেলা দুজনকে একসঙ্গে দেখে নেওয়া সে তো একটা খারাপ ব্যাপার, তা আপনারা জানেন, যেহেতু ওটা একটা হিস্টোরিক্যাল ওয়ার্ল্ড। যাই হোক, লিং কিন্তু একটু আগুন ধরানোর জন্যই শিয়ানকে এগুলো বলে যায়, যাতে শিয়ান আস্তে আস্তে সন্দেহ করতে শুরু করে জুইকে। এরপরে সেই দাসীকে দেখতে পায়, যে কনকিউবাইন দোকে গিয়ে জানায় ওদের দুজনকে একসঙ্গে দেখেছে। কনকিউবাইন দো বলে, এটাকেই আমাদের কাজে লাগাতে হবে, ওদের দুজনকে আরও কাছাকাছি আনার চেষ্টা করতে হবে, তারপরে জুইকে বাড়ি থেকে বের করে দিতে হবে। আর এরপরে লিংকে কিভাবে বাড়ি থেকে বের করতে হয় সেটা আমি দেখে নিব। তো এদিকে আমরা দেখতে পাই শিয়ান এসেছিল কোর্টে, এসে একজন মিনিস্টারকে জিজ্ঞেস করে যে ফেংসির ব্যাপারে। তো এই লোক তখন বলে, ফেংসির বোন তো সেদিনই এলো, তো ফেংসির বোনকে কিন্তু আপনার হবু স্ত্রী জুই নিয়ে চলে গিয়েছে, এখন থেকে সে তো আপনার হবু স্ত্রীর আন্ডারেই কাজ করে। এই কথা শোনার সাথে সাথেই মনে পড়ে যায় শিয়ানের, যে হ্যাঁ, সে তো জিয়াকে একবার দেখেছে জুইয়ের সঙ্গে, জিয়ার ব্যাপারে জিজ্ঞেসও করেছিল জুইকে, তবে জুই সেটা এড়িয়ে গিয়েছিল। এদিকে প্রিন্সেস কিন্তু মারার আদেশ দিয়েছে ওই জিয়াকে, কারণ জিয়া সর্বনাশ করার চেষ্টা করেছিল লিংয়ের, তাই ওকে ছাড়া হবে না, তাকে মারধরও করা হচ্ছে। আর এদিকে এবার নিজের রুমে চলে আসে শিয়ান, এসে ওর স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি কি আমার থেকে কোনো কিছু লুকাচ্ছ? কিন্তু ওর স্ত্রী ওর সঙ্গে এত ভালোবাসার নাটক করে যে শিয়ান বলে যে তোমাকে আমি প্রথম যেমন দেখেছিলাম এখন আর তেমন মনে হয় না, মনে হয় তুমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছো। প্রথম দেখায় আমার তোমাকে এরকম মনে হয়নি, কিন্তু কেন এরকম মনে হচ্ছে যে তুমি চেঞ্জ হয়ে গিয়েছো? জিয়ার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, তুমি মিথ্যা বলেছিলে, কিন্তু আমি জানতে পেরেছি সে ফেংচির বোন এবং ফেংচিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এর সাথে কি তুমি কোনোভাবে জড়িত? এবার তো জুই ফেসে যায়, কারণ জুইকে ভুল বুঝেছে তার হবু হাজব্যান্ড। যাই হোক, এদিকে মন তো জুইয়ের প্রতি উঠেই গিয়েছিল শিয়ানের। তো শিয়ান এক পথ দিয়ে যখন যাচ্ছিল, তখন কনকিউবাইন দো বলে, সামনেই একটা লেকের পাড়ে দাঁড়িয়ে আছে লিং এবং সে পানিতে ভিজছে, তার ঠান্ডা লাগবে, তাই তুমি প্লিজ গিয়ে ওকে বলো যাতে ও ঠান্ডা না লাগায়। তো এদিকে যেখানে পানি নিয়ে খেলছিল লিং, সেখানেই আসতে থাকে শিয়ান। শিয়ান দূর থেকে বলে, ওই পানি খেও না, ওটা তোমার শরীরের জন্য ভালো নয়, ঠিক প্রথম দিনকার মতো যেমনটা সেই লেকের ধারে বলেছিল। তো এবারও পিছন দিকে ঘুরে একবার তাকায় লিং। তো যখনই লিং শিয়ানের দিকে তাকিয়েছিল, শিয়ানের এরকম ফিল হচ্ছিল, এরকম লুক তো সে ওই দিন পুলের ধারে দেখেছিল, যেটা হংয়ের ভিতরে ছিল। এই মেয়েটি আসলে কে? এরপরে ও আরো বেশি করে লিংয়ের কাছাকাছি আসার চেষ্টা করলে লিং ওকে বারবার অ্যাভয়েড করে আর বলে, আপনার সামনেই বিয়ে হবে, আপনি কেন আমার পিছু পিছু ঘুরছেন? আমার মতো একটা মেয়ের সঙ্গে আপনি ঘুরবেন না। আর তাছাড়া অলরেডি আমার রাজার সন্তানের মা হতে চলেছে, আর তাই আপনি আমার থেকে দূরত্ব মেনটেন করবেন। আর এটা দূর থেকে দেখে ফেলে আবার
জুই। এই জুইকেও কিন্তু এখানে কনকিউবাইন দই পাঠিয়েছে। তো এরপরে জুই বাড়ি ছেড়ে চলে যায়। যাওয়ার আগে শুধু একটা চিঠিতে লিখে রেখে যায় যে ও এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তো প্রিন্সেস যখন এটা জানতে পারে তখন শিয়ানকে ডেকে পাঠানো হয় আর ওকে জিজ্ঞেস করা হয় যে কেন জুই বাড়ি ছেড়ে চলে গেল। তাছাড়া রাজ্যের লোক অনেক কথা জিজ্ঞেস করছে যে কেন তাদের হবু বউ এভাবে বাড়ি ছেড়ে চলে গেল। তো এটা নিয়ে তো রাজ্যের দিকে সবাই আঙুল তুলছে আর জুই তো এটাই চেয়েছিল আর এজন্যই ও বাড়ি ছেড়ে চলে গিয়েছে। ঠিকই নাটক করছে, পরে আবার ফিরে আসবে। যাই হোক, এই সময় লিং বলে জুয়ের তো একটা চাচা আছে শুনেছিলাম, তার তো বাড়ি এখানেই, তাহলে তাদেরকেই ডাকা হোক, তাহলে আমরা জুইকে খুঁজে পেয়ে যাব। তাই ওর চাচা চাচি আর চাচাতো বোনকে ডেকে পাঠানো হয়। কিন্তু জুইয়ের তো এটা আসল চাচা চাচি ছিল না, তাই জুই আগে থেকে লোক ঠিক করে রেখেছিল যদি সু ফ্যামিলির মানে জুইয়ের কোনো চাচা চাচিকে ডাকা হয় রাজ্যে, তাহলে যেন তাদের প্রতি মধ্যে মেরে ফেলা হয়। তো এটা ওর চাচাতো বোন মানে ওর চাচার মেয়ে খুব ভালোভাবে বুঝতে পারছিল যে ওদের পিছনে কিছু আততায়ী ঘুরছে। ঠিক তখনই আমরা সেই হিলারকে দেখতে পাই, যে হিলার ইশারায় ওর চাচাতো বোনকে বলে দেয় যে তোমাদের পিছনে কিন্তু কিছু সৈন্য ঘুরছে, তারা তোমাদের মেরে ফেলবে, তাই আমাকে ফলো করো। তো ওরা এবার রাজবাড়িতে চলে আসে, শুধুমাত্র হিলারই বাঁচিয়ে ওদেরকে এনেছিল, না হলে তো জুই ধরা পড়বে না, এটা তো করতেই হতো না। ওর চাচা চাচি একটা মিথ্যা সাক্ষী দিয়েছিল হংকে ফাঁসানোর জন্য। হং ওর চাচা চাচিকেও ছাড়বে না, সেজন্যই ও পাহারা দিয়ে দিয়ে চাচা চাচিকে এই রাজপরিবার পর্যন্ত এজন্য নিয়ে এলো। এদিকে আমরা জুইকে দেখতে পাই, জুই যখন জানতে পারে যে ওর সাজানো চাচা চাচি অলরেডি রাজ্যে ঢুকে গিয়েছে, ও তখন তড়িঘড়ি করে যেখানে লুকিয়েছিল সেখান থেকে বেরিয়ে রাজপরিবারের উদ্দেশ্যে ফিরতে শুরু করে, কারণ ওর চাচা চাচি যদি উল্টোপাল্টা কিছু বলে দেয় তাহলে জুই ধরা পড়ে যাবে। এদিকে আজকে অনেক ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়েছিল শিয়ান, তো মাতাল অবস্থায় ও সোজা লিংয়ের সঙ্গে দেখা করতে চলে আসে। দরজা আটকে দিয়ে ও লিংকে বলে, তুমি আমাকে একবার বলো যে আগেও কি কোথাও আমাদের দেখা হয়েছে? বারবার কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে আগেও দেখেছি। আস্তে আস্তে ও লিংয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, এমনকি ও লিংকে কিস পর্যন্ত করতে যাওয়ার চেষ্টা করে। লিং তখনই ওকে আটকে দিয়ে বলে, আপনি ভুলে যাবেন না আমি রাজার সন্তানের মা হতে চলেছি, আপনার কি বারবার এটা মনে করিয়ে দিতে হবে? এটা বলে এই রুম থেকে বেরিয়ে চলে যায়। এদিকে আমরা হংয়ের সেই চাচাকে দেখতে পাই, যাকে জুই নিজের রুমে ডেকে আনে, তাকে কিছু টাকা পয়সা দেয়, সুন্দর কিছু জামা কাপড় দেয় আর বলে দেয় যে আমার কথা মতো কাজ করবে, উল্টোপাল্টা কিছু করবে না। এরপরে ও চাচা গিয়ে তার মেয়েকে একটু সুন্দর জামা কাপড় দিলে ওর মেয়ে ওই সুন্দর জামা কাপড় পরে রাত্রেবেলা শিয়ানকে সিডিউস করার জন্য শিয়ানের রুমে ঢোকে। ঠিক তখনই পিছন থেকে জুই ঢুকে পড়ে আর বলে, তোর সাহস তো কম নাই, একটা ভিখিরির মেয়ে হয়ে তুই এসেছিস শিয়ানকে সিডিউস করতে। ওকে মারতে শুরু করে। ঠিক তখনই শিয়ানের ঘুম ভেঙে যায়। শিয়ান বলে, এটা তুমি কি করছো জুই? তুমি তো এরকম ছিলে না, তাহলে এরকম কেন করছো? শব্দ চেঁচামেচি শুনে এখানে চলে আসে লিং। লিং এসে দেখে এখানকার অবস্থা খারাপ। লিং তখন জুইকে বলে, ও অন্যায় করলেও এভাবে তুমি ওকে মারতে পারো না বলে ওকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপরে শিয়ানকে বশ করার জন্য জুই ওর রুমে আসে আর বলে, তুমি কি আমার উপর রাগ করেছো? কিন্তু আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, তবে তোমার মনে হচ্ছে আমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছি, তাই না? এরপরেই ও দেয়ালে ধাক্কা লাগার অভিনয় করে আর সাথে সাথেই ওর মাথা দিয়ে কেটে রক্ত পড়তে শুরু করে। শিয়ান এতে অনেক চিন্তিত হয়ে যায়, সাথে সাথেই ডক্টর ডাকা হয়। আর এটারই সুযোগ নিয়ে জুই ওকে বলে, তুমি এবার আমাকে কথা দাও, আমি সুস্থ হয়ে গেলেই তুমি আমাকে বিয়ে করবে। শিয়ান তখন বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি সুস্থ হয়ে গেলেই আমি তোমাকে বিয়ে করব। ঠিক তখনই এখানে মিস্টেরিয়াস হিলার চলে আসে, যার নাম হলো সেন্তু। তো সেন্তু বলে, আসলে ওকে চিকিৎসা করানোর জন্য আমাকেই পাঠানো হয়েছে। এই ডক্টরকে আগে থেকেই ঠিক করে রেখেছিল আসলে জুই তার বাবাকে চিঠি লিখেছিল আর বলেছিল তার বাবা যেন একটা বিশ্বস্ত লোককে এখানে পাঠায়, কারণ সে একা একা সবকিছু ঠিক করে পারছে না। তো সেই বিশ্বস্ত লোকটাই হলো মূলত মাস্টার সেন্তু। তো সেন্তু এখানে আসার বলে, আমি ডিভাইন হিলার, আমি ওর অবস্থা দেখে আপনাদের বলছি যে ও এখন কেমন আছে। এরপরে ও ভিতরে প্রবেশ করে এবং জুইকে ডেকে বলে যে আমি এসেছি। জুই তখন চোখ খোলে। এরপরে দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই যে এখানে নায়িকা রুমের ভিতরে প্রবেশ করে আর এখানে মাস্টার সেন্তুকে দেখানো হয়। লিং তখন বলে, আপনি এখানে কেন এসেছেন? আপনি এসেছেন আবার হিলার হয়ে, আমার মনে হচ্ছে এখানে আপনার কারোর সাথে বিশেষ কোনো সংযোগ আছে। এরপরে লিং ওর দাসীকে বলে, মাস্টারের সম্পর্কে একটু খোঁজ নাও, তার ব্যাকগ্রাউন্ড, তার নাম সবকিছুই ফেক। তাছাড়া সে যেভাবে আমাকে বলেছিল এই রাজ্যের ব্যাপারে তার সমস্তই সত্যি। সে বলেছিল শিয়ান বংশের একমাত্র উত্তরাধিকার হলো এখন প্রিন্স শিয়ান, আর তাছাড়া প্রিন্সেস শিয়ানকে কিন্তু খুবই অপছন্দ করে, তাই শিয়ান রাজা হতে গিয়েও রাজা হতে পারছে না। তার মানে মাস্টার এত কিছু কিভাবে জানে তা আমাদের জানতে হবে। এদিকে মাস্টার পুনরায়
পুনরায় জুইয়ের সঙ্গে দেখা করতে আসে। জুই বলে, আপনাকে যে আমার বাবাই পাঠিয়েছে তার প্রমাণ কি? ও তখন বলে, তোমার বাবা আমাকে একটা চিঠি লিখেছিল, সেই চিঠিতে একটা কবিতা ছিল, তো সেই কবিতাটাও আবৃত্তি করলে। জুই বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আমার বাবাই আপনাকে পাঠিয়েছে, তো এখন আমি কি করব সেটা আমাকে বলে দিন, যে আমাকে আসলেই কি করতে হবে। মাস্টার তখন ওকে যে অনুযায়ী কাজ করতে বলে ও সেই অনুযায়ী কাজ করবে বলে কথা দেয়। এরপরে যখন সেন্তু এই পথ দিয়ে যাচ্ছিল, ঠিক শিয়ান তখন অন্য পথ দিয়ে আসছিল। তো শিয়ান বলে, আগেও না আমি তোমাকে দেখেছি এখানে দাঁড়িয়ে লিংয়ের সঙ্গে নষ্টামি করতে, কিন্তু আজকে তুমি আবার ডক্টর সেজে এসেছো, তোমার কাহিনীটা কি বলো তো? কিছুক্ষণ পরে লিং এখানে আসে আর বলে, কাহিনী তো কিছুই না, এখনো আমরা একসঙ্গেই থাকছি। এই যে, এটা দেখার সাথে সাথে এখান থেকে শিয়ান রাগ করে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়ানকে, যে মূলত হংয়ের চাচাতো বোন। তো হংয়ের এই চাচাতো বোনকে লিং ডেকে পাঠিয়েছে, যেহেতু এটা লিংয়েরই আসলে চাচাতো বোন। এখন তো লিংয়ের চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে, তাই কিছু চেনা যাচ্ছে না। তো এখানে লিং ওকে বলে যে, আমার মনে হয় তুমি অনেক সুন্দর, প্রিন্স শিয়ানের সঙ্গে তোমাকে বেশি মানাতো। যদি সেদিন পুলের ধারে শিয়ান হংকে না দেখে তোমাকে দেখতো তাহলে তোমারই প্রেমে পড়ে যেত। তো ওর বাবা মাকে গিয়ে এটা বলে, আর তারপরে জুইয়ের রুমে আসে আর বলে, এতদিন তোমার কথা অনুযায়ী আমরা অনেক কিছুই করেছি, এখন আর কোনো কিছুই করতে পারবো না। সেদিন যদি পুলের ধারে আমি থাকতাম তাহলে হয়তো শিয়ান আমারই প্রেমে পড়তো। যাও, এখন আমার জন্য খাবার নিয়ে এসো, আর সেটা আমাকে গালে তুলে খাইয়েও দিবে। তো জুইও খুব ভালো মেয়ের মতো সেই ওর জন্য খাবার নিয়ে আসে, আর সেটা খুব সুন্দর করে ইয়ানের গালে তুলে খাইয়ে দেয়। তবে ও এত সুন্দর করে চুপচাপভাবে এটা কেন করলো আমরা সেটা জানি না। যদি ওর মাস্টার এটা করতে বলেছে বলেই ও এটা করেছে, কিন্তু ওর মাস্টার কেন এরকম বললো তাও আমরা জানি না। আর সব থেকে বড় কথা, মাস্টার সেন্তুর সাথে আবার একটা আলাদা ইন্টারেকশন তো আছেই লিংয়ের, আর সেজন্যই বোধহয় লিং এদিক থেকে ওর এই চাচাতো বোনকে পাঠাচ্ছে জুইয়ের কাছে, আর মাস্টার সেন্তু বোধহয় অন্যদিক থেকে জুইকে যা যা করতে বলছে জুই তাই তাই করছে। আর আসলে লিং আর মাস্টার সেন্তু দুজনে মিলেই একটা প্ল্যান করছে। মাস্টার সেন্তু এবং লিং দুজনেই প্ল্যান করছে, এবং সেই প্ল্যানে এবার ভাসানোর চেষ্টা করা হচ্ছে ওর চাচাতো বোনকে আর জুইকে। যদিও তার চাচাতো বোনও আসলে অনেক অন্যায় করেছে, তার বাবা মাও অন্যায় করেছে, সেজন্য শাস্তি তো তাদের পেতেই হবে। আর সেজন্যই মূলত জুইয়ের কাছে গিয়েছিল ইয়ান, আর গিয়ে বলেছিল যে সেদিন পুলের ধারে আমি থাকলে শিয়ান আমাকেই বিয়ে করতে চাইতো, তাই তোমার হবু স্বামী শিয়ানকে বলবে যেন সে আমাকেও বিয়ে করতে চায়, অন্তত আমার বিয়ের প্রপোজালটা তাকে দিবে। তো জুই ওকে বলে, হ্যাঁ আমি তোমার হয়ে সেই প্রপোজালটা দিব। আর জুই এত চুপচাপ মেয়ের মতো আচরণ করছে মাস্টার সেন্তুর কথায়, কারণ ও তো জানে মাস্টার সেন্তুকে ওর বাবা পাঠিয়েছে, তাই যা যা বলছে মাস্টার সেন্তু ওর ঠিক তাই তাই শুনছে। তো এরপরে একজন দাসী এসে ইয়ানকে জানায় যে আপনার বিয়ের কথা পাকা হয়েছে এবং আপনার বিয়েটা ঠিক করেছে প্রিন্সেস নিজেই। এই কথা শোনার সাথে সাথে ও সোজা লিংয়ের কাছে চলে যায় আর বলে, আমরা একবার প্রিন্সেসের সঙ্গে দেখা করতে চাই। লিং বলে, ঠিক আছে, আমি তোমাদের নিয়ে যাচ্ছি প্রিন্সেসের সঙ্গে দেখা করতে। আসলে ওরা এটা শিওর হতে চায় যে ওর বিয়েটা সত্যিই ঠিক হয়েছে কিনা। ও তো ভেবেছে যে প্রিন্স শিয়ানের সঙ্গে ওর বোধহয় বিয়ে ঠিক হয়েছে। তো প্রিন্সেস বলে, হ্যাঁ তোমার বিয়ে ঠিক হয়েছে, এখন তুমি তোমার গ্রামের বাড়িতে চলে যাও, তোমার বিয়েটা ওখানে থেকেই হবে। তবে গ্রামের বাড়িতে যাওয়ার আগে ওর জন্য কিছু জিনিসপত্র প্যাক করে দেওয়া হচ্ছিল এই রাজ প্যালেস থেকেই, কিন্তু ও আড়াল থেকে কিছু দাসীদের কথা শুনতে পায়, যেখানে দাসীরা বলাবলি করছিল ইয়ানের সাথে নাকি একটা অর্ধমৃত লোকের বিয়ে হচ্ছে, যে লোকটা অনেক রোগাক্রান্ত, তবে সে অনেক বড় লোকের একটা ছেলে। এই কথা ইয়ান আড়াল থেকে শুনে বলে, কি আমার না প্রিন্স শিয়ানের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তোমরা কি সব বলছো বলে ওখানকার মেয়েদের সঙ্গে ঝামেলা শুরু করে দেয়। কিছুক্ষণ পরে এখানে বাদবাকি সবাই চলে আসে। লিং এসে বলে, তোমরা এসব কি করছো? লিং ওদের মারামারি থামাতে গেলে ওকেই পিছন থেকে কেউ একজন আঘাত করে, আর এটা ইয়ানই করেছিল। ও নিচে পড়ে যায়, তখন সবাই ভয় পেয়ে যায় যে ওর পেটে বাচ্চা আবার নষ্ট হয়ে যায় কিনা। তবে লিং উঠে দাঁড়িয়ে বলে যে কোনো সমস্যা হয়নি, তোমরা এখন গ্রামের বাড়িতে ফিরে যাও। এদিকে শিয়ান কথা বলছিল প্রিন্সেসের সঙ্গে। প্রিন্সেস বলছিল, তুমি যে জুইকে বলেছো বিয়ে করবে, তুমি কি সত্যি ওকে বিয়ে করবে? ঠিক সেই মুহূর্তে এখানে এসে হাজির হয়ে যায় ইয়ান। ইয়ান এসে চিৎকার করে বলে, জুই আমাকে কথা দিয়েছিল শিয়ানের সঙ্গে আমার বিয়ে হবে, কিন্তু সে সেই কথা রাখেনি আর আমাকে এতভাবে অপদস্থ করেছে। ঠিক সেই টাইমে দেখা যায় ওকে বাহিরে নিয়ে চলে আসে লিং, আর ওকে বলে এখান থেকে চলে যাও। এরপরে ওরা চলে যায়, কিন্তু এদের মারার জন্য অলরেডি মাস্টার সেন্তুর সঙ্গে কথা বলে রেখেছে জুই, কারণ জুই তো মনে করছে মাস্টার সেন্তু ওরই লোক। তো ইয়ান আর ওর বাবা মা যখন বাড়িতে আসে তখন ওর বাবা মাকে হঠাৎ করে ঘরে ঢোকার সাথে সাথে কারা যেন মেরে রেখে যায়, আর
আর ইয়ানকে মুখ বেঁধে রাখা হয় আর ইয়ানকে বলা হয় মনে পড়ছে এরকম দৃশ্য আগেও দেখেছিলে না। তো মাস্ক পরে একটা লোক ওর সামনে আসে আর একটা ছুরি ধরে বলে তুমি তোমার বাবা মাকে হত্যা করেছো, ঠিক যেমনটা হংয়ের সঙ্গে হয়েছিল। এবং হং যে ওর বাবা মাকে হত্যা করেনি তা সত্ত্বেও ইয়ান গিয়ে কোর্টে বলেছিল যে হংই ওর বাবা মাকে ছুরি দিয়ে হত্যা করেছে। তো আজকে যেন সেটাই ওর সঙ্গে রিপিট হচ্ছে। ও আজকে অনুশোচনায় দগ্ধ হতে থাকে আর এসব মাস্টার সেন্তুই করাচ্ছে। যাই হোক, এরপরে রাত্রেবেলা চুপি চুপি মাস্টার সেন্তুয়ের সঙ্গে দেখা করতে আসে হং আর বলে লিংকে এখনো বেঁচে আছে, তাহলে ওকে এখানে কোর্টে নিয়ে আসা হোক। এবার কোর্টে নিয়ে আসার কথা বলা হয়। লিংকে ইনভেস্টিগেট করার দায়িত্ব পড়েছিল শিয়ানের উপর আর একটা দরজার আড়ালে দাঁড়িয়েছিল এরা দুইজন যে ওখানে কি কথা চলছে ওগুলো শোনার জন্য। তো প্রথমেই যখন এখানে ইয়ানকে নিয়ে আসা হয় ইয়ান বারবার কেঁদে কেঁদে বলে হং সেদিন ওর বাবা মাকে হত্যা করেনি, আর ঠিক তেমনভাবে আমিও হত্যা করিনি আমার বাবা মাকে। আমার বাবা মাকে অন্য কেউ হত্যা করেছে, আপনারা আমার কথা বিশ্বাস করুন। আসলে জুই সাথে যে আছে সে আসলে হং নয়। ও এসব বকবক করতে করতে বলে আমি আমার বাবা মাকে হত্যা করিনি, হং ওর বাবা মাকে হত্যা করেনি, এবং ও পাগলের মতো প্রলাপ করতে শুরু করে দেয়। তো শিয়ান তখন ওকে বলে হংটাকে আসলে সে তো ওই যে পুলের ধারে হংকে দেখে প্রেমে পড়েছিল, তো আর জানতো না হং এর নাম হং। তো পরে যখন জুই সামনে আসে আর বলে যে আপনি পুলের ধারে আমাকে দেখেছিলেন, তখনও ভেবেছিল পুলের ধারে সেদিন যে মেয়েটিকে দেখেছে তার নাম বোধহয় জুই। ও আসলে হং এর আসল নামটাই জানতো না, এমনকি প্রত্যন্ত গ্রামের ওই ঘটনাটা পর্যন্ত ও জানতো না যে হং ওর বাবা মাকে হত্যা করেছে, এরকম একটা ঘটনা ঘটেছে। যেহেতু এগুলো ছোটখাটো বিষয় এবং রাজ্যের লোকেরা এসব নিয়ে মাথা ঘামায় না, তাই ও এইসব ব্যাপার নিয়ে আগে ভাবেও নি। তবে এখন যখন ইয়ান এভাবে বলছে যে জুই আসলে হং না, ঠিক সেই টাইমেই সবার মাথাটা তা আলাঝালা হয়ে যায়। শিয়ান বলে তুমি কি বলছো, একটু সত্যি করে বলো তো, মানে আমি যে জুইকে দেখে ভালোবেসে সে আসলে হং না, মানে তাহলে হংটা কে আর জুই বা কে? ঠিক তখনই দেখা যায় ও পাগলের মতো বকতে শুরু করছে আর ওকে যত কোশ্চেন করা হচ্ছে ও আরো পাগলের মতো বকতে শুরু করেছে। আর এতে শিয়ান বলে যে কি আজও পাগলের মতো বকছে, জুই হং না, মানে হংটা কে? আমি তো সেটাই বুঝতেছি না। আপনাদের মনে আছে যে জুই আসলে একটা খাবার খাইয়ে দিয়েছিল ইয়ানকে, আর সেই স্যুপের ভিতরে ও আসলে পাগল হয়ে যাওয়ার একটা ওষুধ দিয়েছিল যাতে ও আস্তে আস্তে পাগল হয়ে যাবে একবারে না হয়ে। তো সেই ওষুধের ইফেক্টের কারণে আজকে আরো উল্টো পাল্টা বকতে শুরু করে দিয়েছিল ইয়ান। দেয়ালের ওপাশ থেকে লিং যখন এসব শোনে এবং দেখে যে তার বোন পাগলের মতো প্রলাপ বকছে, তখন ও বলে ওর তো সব সত্যি কথা বলার কথা ছিল, ওইরকম পাগলের মতো আচরণ কেন করছে? তো এই শব্দ আবার শুনতে পাই শিয়ানার বলে মনে হচ্ছে দেয়ালেরও কান আছে, ওপাশে কেউ একটা দাঁড়িয়ে আছে। তো আপনি এখানে কিরকম সিকিউরিটির ব্যবস্থা করেছেন যে পাশ থেকে মানুষ আমাদের কথা শুনছে? শিয়ান আস্তে আস্তে বলে চলুন তো গিয়ে দেখি যে ওপাশে কে দাঁড়িয়ে আছে। এরপরে ওরা এপাশে এসে দেখে যে মাস্টার সেন্তু দাঁড়িয়ে আছে এবং এখানকার একটা বেডেও একটা মেয়েকেও রেখেছে। তো মাস্টার সেন্তুকে এখানে লীলা খেলা করতে দেখে শিয়ান বলে আপনার লজ্জা করে না? আপনি আবার এখানে অন্য একটা মেয়েকে নিয়ে আছেন, আবার ওদিকে তো দেখলাম যে আপনি সবসময় লিঙ্গের পিছনে লেগে থাকেন, তো এই আপনার চরিত্র? সেন্তু তখন বলে আমি একজন হিলার, তাই ওই মেয়েটিকে আমার কাছে নিয়ে এসো, আমি ওর হাত চেক করে বলছি যে ওর আসলে কি হয়েছে। তো এখন ইয়ানের হাত চেক করেও বলে যে এই মেয়েকে দীর্ঘদিন ধরে বিষ দেওয়া হয়েছে, সেজন্যই পাগল হয়ে যাচ্ছে, তবে একে এখন ভালো করা সম্ভব নয়, আর সম্ভব হলেও সেটা সময় সাপেক্ষ। তো এরপরে ভিতরে কোন মেয়ে আছে এটা দেখার জন্য শিয়ান আসে আর দেখে এর ভিতরে লিং আছে। তো শিয়ানের এতে খুবই খারাপ লাগে, কারণ শিয়ান মনে মনে লিংয়ের প্রতি বেশ দুর্বল হয়ে পড়ছে বেশ কয়েকদিন ধরে, কারণ ওর বারবার মনে হচ্ছে ও সেদিন লেকের পাড়ে যে মেয়েটিকে দেখেছিল সে আসলে এই লিংয়ের মতোই, তবে কেউ ভুল করছে, তাই এখান থেকে মন খারাপ করে শিয়ান চলে যাচ্ছে। কিন্তু লিং তখন পিছনে আসে আর বলে আপনার আসলে জানার অনেক কিছুই বাকি আছে, আপনি অনেক ঘটনাই জানেন না, আর সেগুলো আপনার জানা উচিত। আপনি একটু ভেবে দেখবেন যে জুই আসলেই আপনার ভালোবাসার সেই মেয়েটি কিনা। এরপরেও মাস্টার সেন্তুর কাছে আসে আর মাস্টার সেন্তু বলে খেলা এখনো শেষ হয়নি, তোমার চাচা চাচিকে আসলে আমি মেরে ফেলিনি, তারা এখনো বেঁচে আছে, তাদের কেবল রং লাগিয়ে রাখা হয়েছিল এবং তাদেরকে সাময়িক সময়ের জন্য অজ্ঞান করে ফেলা হয়েছিল, তো তারাই তোমার হয়ে বিবৃতি দিবে। তাই ওরা চুপি চুপি ওর চাচা চাচিকে দেখতে যাওয়ার জন্য যাচ্ছিল, তখনই ওরা জানতে পারে যে জুইও আসলে যাচ্ছে যে ওর চাচা চাচিকে আসলেই মেরে ফেলা হয়েছে কিনা সেটা দেখতে। এরপরে জুই ওর সাথে করে কিছু লোকজন নিয়ে ও চাচা চাচির বাসায় চলে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় যে ওরা সত্যি সত্যি জীবিত আছে, আর ও বুঝতে পারে সেন্তু ওর সঙ্গে বিট্রাই করেছে। ও লোকজনদের তখন বলে এক্ষুনি এই লোক দুটোকে মেরে ফেলো, কিন্তু ও লোকজন যখন মারতে চায় তখন ভিতর থেকে অন্য কেউ ওর লোকজনের সঙ্গে ফাইট শুরু করে, আর সেটা ছিল মাস্টার সেন্তু, তবে ওর মুখে কালো কাপড় বাঁধা ছিল। জুই তো ধরা পড়ে গিয়েছে। তো
তো জুই বলে যে তুমি কে আমিও দেখব, কিন্তু তারপরেও জুই ওর হাতে একটা ধনুক তুলে নেয় আর সেটা দিয়ে চাচা চাচিকে আঘাত করতে গেলে ওদেরকে বাঁচানোর জন্য সামনে চলে আসে লিং। জুই তো লিংকে দেখে অবাক হয়ে যায় আর বলে লিং এখানে কি করছে, এক্ষুনি ওকে মেরে ফেলো। কিন্তু কেউ লিংকে মারতে পারে না, কারণ মাস্টার সেন্তু ওকে বাঁচিয়ে নিয়ে ফিরে আসে। রাত্রে ও দেখতে চেয়েছিল যে আসলেই ওখানে লিং ছিল কিনা, কারণ লিংয়ের পিঠে একটা ধনুক লেগেছে। সেটা চেক করার জন্য ও লিংয়ের রুমে আসে, কারণ কাটা দাগ তো আর কেউ লুকাতে পারবে না। তবে লিংয়ের পিছনে আমরা দেখি যে অলরেডি শিয়ান বসেছিল, কারণ লিং জানতো যে এখানে জুই চেক করতে আসবে, তাই ও শিয়ানের সঙ্গে পরকীয়ার নাটক করে। আর শিয়ানও ওকে এজন্য হেল্প করছিল, কারণ শিয়ানের মনে হচ্ছিল যে জুই ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছে। তবে ও লিংয়ের পিছু পিছু কাজ করছিল এজন্য, কারণ লিংকে ওর মনে মনে ভালো লাগে, আর লিং বেশ বুদ্ধিমতী এই কারণে। তো এখন যখন নিজের হবু বরকে অন্য একটা মেয়ের সঙ্গে জুই দেখে, তখন ওর খুব খারাপ লাগে আর বলে ঠিক আছে, আজকে তুমি এভাবে বেঁচে গেলে, কিন্তু আমি এভাবে তোমাকে আর বাঁচতে দিব না। এটা বলে ও বাইরে চলে আসে আর বলে সেদিন আমার সামনে লিংই ছিল আর আমি ওকেই শুট করেছিলাম। এরপরে শিয়ান বসে বসে ড্রেসিং করিয়ে দিতে লাগে লিংয়ের প্রতি তার ভালোবাসা স্পষ্ট লিং বুঝতে পারছিল, যদিও লিং শুধু ওকে এখন কাজেই লাগাচ্ছিল। লিং ওকে এটা বোঝানোর চেষ্টা করে যে তুমি যাকে হং ভাবছো সে আসলেই তোমার পুলে দেখা সেদিনকার সেই হং নয়। এরপরে লিং এটাও বলে যে আসলে আমার ভিতরে কিছু অভিযোগ আছে আর কিছু প্রতিশোধের আগুন আছে, যেগুলো না নেভা পর্যন্ত আমি থামবো না। তাছাড়া আমি রাজার সন্তানকে ক্যারি করছি, তাই তুমি আমার প্রতি দুর্বল হয়ে না। এদিকে সেই ম্যাজিস্ট্রেটকে দেখতে পায়, যে ম্যাজিস্ট্রেটই মূলত হংয়ের বাবা মাকে মেরেছিল। তার কাছে একটা লেটার আসে, সেই লেটারে এটা লিখেছে জুই যে আপনি কি একটু প্লিজ দেখুন তো যে হংয়ের বাবা মার যেখানে কবর দেওয়া আছে সেখানে কেউ প্রতিনিয়ত আসে কিনা। তো ম্যাজিস্ট্রেট সেখানে এসে দেখে যে কবরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওরও সন্দেহ হয় যে হংকি তাহলে বেঁচে আছে, না হলে ওর মায়ের কবর এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে। তারপরে ওই ম্যাজিস্ট্রেট একজন লোককে বলে যে এখানে কি কোনো মেয়ে আসে। লোকটি তখন বলে হ্যাঁ, এখানে তো একটি মেয়ে রোজ আসে, তার বাবা মায়ের কবর এটা। সে এসে পরিষ্কার করে, অনেক কান্নাকাটি করে, তারপরে চলে যায়। এতে ম্যাজিস্ট্রেট বুঝতে পারে হংকে যে ওরা জীবন্ত কবর দিয়েছিল, হং আসলে মারা যায়নি। তবে এই যে কৃষক, এই লোকটিকেও পাঠিয়েছে সেন্তু, কারণ সেন্তু সন্দেহ করেছে যে জুই এখন চেষ্টা করবে যেভাবেই হোক হংকে খুঁজে বের করতে। তো এখন আবারও জুইয়ের কাছে একটা লেটার লিখে পাঠিয়েছে ম্যাজিস্ট্রেট, আর সেখানে এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হং আসলে বেঁচে আছে এবং ওকে নিশ্চয়ই সাহায্য করছে লিং, অর্থাৎ লিং হলো ও সহযোগী। তো এখন এই কথাটাই চিন্তা করে সোজা রানীর কাছে আসে জুই আর বলে আমি আমার গ্রামের বাড়িতে যেতে চাই, যেহেতু আমার শিয়ানের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। তো আমি মনে করি আমার বাবা মায়ের কাছ থেকেই বিয়েটা হয়, ভালো নয় কি? আর আমি শুনেছি আমি যে গ্রাম থেকে এসেছি সেই গ্রামেই নাকি বাড়ি ছিল আগে লিংয়ের। তো লিংও যদি আমার সঙ্গে ওই গ্রামের বাড়িতে একবার ফিরে যায় তাহলে ওরও ভালো লাগবে। তো আপনি যদি প্রিন্সেস বলেন তাহলে আমি লিংকে আমার সঙ্গে নিয়ে যেতে পারি। তখন প্রিন্সেস বলে কিন্তু লিং তো এখন গর্ভবতী, তো ওকে আমি তোমার সঙ্গে এভাবে পাঠাতে পারবো না। তারপরেও লিং বলে কোনো সমস্যা নেই, আমি ওর সঙ্গে যাবো, এটা কোনো ব্যাপারই নয়। প্রিন্সেস আপনি শুধু আমাকে অনুমতি দিন যে আমি যেন ওর সঙ্গে যেতে পারি। তো প্রিন্সেস অনুমতি দিলে ওরা সেই গ্রামে চলে আসে। এখানে আসার পরে আমরা জুইয়ের বাবা মাকে দেখতে পাই। তো এই হলো আসলে জুইয়ের আসল বাবা মা। ও যে হংসে যে আছে সেটা তো পুরোই একটা ভুয়া চরিত্র। যাই হোক, এরপরে এসে জুই প্রথমে ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করে আর বলে যে এখনই আমাদেরকে যেভাবেই হোক হংকে খুঁজে বের করতে হবে, কারণ এটা হংয়ের গ্রামের বাড়ি। সো আমি যে লিংকে নিয়ে এসেছি ও নিশ্চিত এখান থেকে একবার হংয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করবে, আর তারপরেই আমরা হংকে ধরে ফেলবো। এরপরে লিং সত্যি সত্যি ওদের বাড়ির সামনে একবার এসে দাঁড়িয়েছিল বটে, কিন্তু কেউই ওকে চিনতে পারে না। গ্রামের লোকজন আগে যারা ওকে অনেক ভালোবাসতো তারা পর্যন্ত ওকে চিনতে পারে না, কারণ ওর চেহারা তো চেঞ্জ হয়ে গিয়েছে। এদিকে জুই যে সম্পূর্ণ হংয়ের মতো দেখতে, সে এসে সোজা বাজারে দাঁড়ায় এবং তারা লিংকে ফলো করছিল, কারণ তাদের সন্দেহ যে এখানে লিং হংয়ের সঙ্গে দেখা করতে আসবে। তো ম্যাজিস্ট্রেট বারবার লিংকে ফলো করতে করতে অনেক হাঁপিয়ে যায়, কারণ লিংও ওদেরকে ছোটাচ্ছিল। এবার এইসব ব্যাপার দেখে একটু বাজারের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে জুই, যে আসলে লিং কোন দিকে পালাচ্ছে দেখার জন্য, কিন্তু এখানেই ধরা পড়ে যায়। আর এটাই ছিল লিংয়ের একটা প্ল্যান, যে সবার সামনে বাজারের লোকজনের সামনে এই মুখটা নিয়ে আসা, যেটা হংয়ের মতো দেখতে। তো জুই যখন বাজারের সামনে দাঁড়িয়ে পড়ে তখন মানুষজন সবাই ওকে হং ভাবে আর বলে তুমি সেই হং না যে তোমার বাবা মাকে হত্যা করেছো। এমনকি হংয়ের বাবা মায়ের যেসব বন্ধু বান্ধব ছিল তারা পর্যন্ত জুইকে এসে অনেক মারধর করে হং ভেবে, কারণ তারা তো মনে করছে যে হং
নিজের হাতে ওর বাবা মাকে মেরেছে, তার মানে এই মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ঠিক তখনই ওই এলাকার আরও একজন ম্যাজিস্ট্রেট আসে, আর সে এবার অ্যারেস্ট করে নিয়ে চলে যায় জুঁইকে। এই কথা ম্যাজিস্ট্রেটকে জানানো হলে ম্যাজিস্ট্রেট মনে করে যে সত্যিকার হং হয়তো ধরা পড়ে গিয়েছে। লিং বলে, চলুন আমিও একটু হংয়ের সঙ্গে দেখা করতে চাই। এবার আসার পরে ম্যাজিস্ট্রেট যখন কথা বলে জুঁইয়ের সঙ্গে, তখন বুঝতে পারে যে এটা আসলে জুঁই, এটা হং নয়। তখন ম্যাজিস্ট্রেটকে জুঁই বলে, যেভাবেই হোক এখান থেকে আমাকে বের করুন। এবার ম্যাজিস্ট্রেট গিয়ে অন্য ম্যাজিস্ট্রেটকে বলে ওটা তো আসলে হং নয়, ওকে বের করা হোক। কিন্তু গ্রামের লোকজন সবাই বলছে ওটাই হং, তাই ম্যাজিস্ট্রেট বলে না, আমি ওকে বের করে দিতে পারবো না। তো লিং তো মনে মনে এটাই চেয়েছিল, ও যেটাই চেয়েছে সেটাই হচ্ছে। এদিকে এই সমস্ত প্ল্যানের পিছনে ছিল মাস্টার সেন্তু। মাস্টার সেন্তু তখন ম্যাজিস্ট্রেটের কাছে আসে আর বলে, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আপনি হংকে ধরার পরেও তাকে আবার ছাড়াতে চাচ্ছেন? যদি তাকে ছাড়াতেই চান তাহলে তার চাচা চাচিকে ডেকে আনুন, তারা যখন বিবৃতি দিবে তখনই হংকে ছাড়া হবে। এবার হং এর আঙ্কেল আন্টিকে ডাকা হয় এবং তারা এসে বলে যে সেদিন আসলে হং তার বাবা মাকে হত্যা করেনি, বরং একদল আততায়ী তার বাবা মাকে হত্যা করেছিল। আর ম্যাজিস্ট্রেট এর সঙ্গে জড়িত, কারণ ম্যাজিস্ট্রেটই হং এর বাবা মায়ের মৃত্যুর পিছনে দায়ী। এই কথা যখন বাদবাকি সবাই শোনে তখন ভীষণই অবাক হয়ে যায়। এবার সবাই হংকে ছাড়ানোর জন্য উঠে পড়ে লাগে, আর তখন ওর চাচা চাচিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এখনো পর্যন্ত হংকে ছাড়ানোর সমস্ত অফিসিয়াল কাগজপত্র রেডি হয়নি। তখন লিং ওর সঙ্গে দেখা করতে আসে আর ওকে জুঁই বলে, আমি জানি তুমি হংয়ের হয়েই কাজ করছো। এরপরে ডাকা হয় জুঁইয়ের বাবা মাকে, কারণ এলাকার সবাই এই জুঁইকে হং দাবি করছে। কিন্তু এখানে ওর যে চাচা চাচি এসেছিল হংয়ের, তারা দাবি করছে যে জুঁই আসলে জুঁই, সে হং নয়। কারণ জুঁইয়ের বাবা আবার একজন স্বনামধন্য মানুষ, তো তাকে সবাই চেনে আর তার মেয়েকেও অনেকে চেনে। আসলে জুঁই অনেকটাই হংয়ের মতো দেখতে। তো এখানে এবার জুঁইয়ের বাবা আসে আর বলে যে জুঁই আমার মেয়ে নয়, ও আসলে হং, নিজের মেয়েকে বাঁচানোর জন্য। আর ওখানে নিজেই নিজেকে স্টাপ করে মরে যায়। এবার ছেড়ে দেওয়া হয়েছিল জুঁইকে, ওর বাবাই জুঁইকে বাঁচিয়ে যায়। তো জুঁই বেঁচে যাওয়ার পরে ওর বাবা শুধু একটা কথাই বলেছিল যে তুমি সবসময় এটা স্মরণ রাখবে, আজকে থেকে তুমি হং, কারণ তুমি যদি বলে দাও তুমি জুঁই তাহলে কিন্তু তুমি একটা ক্রাইমের শিকার হবে। এরপরে ওকে বিয়ে করার জন্য এখানে এসেছিল শিয়ান। শিয়ান আসার পরে এর পাগলামি আচরণ দেখে অবাক হয়ে যায়, কারণ ও বারবার বলতে থাকে আমি জুঁই নই, আমি হং হং, এসব বলে অনেক কান্নাকাটিও করতে থাকে। তবে শিয়ান ওকে বুঝিয়ে বলে যে তোমার কি হয়েছে, তুমি আগে আমার সঙ্গে মেনশনে চলো, তারপরে বাদ বাকিটা দেখছি। তাছাড়া এখানে যে এখন যার বাবা মা মারা গিয়েছে এতেও খুব খারাপ লেগেছে শিয়ানের। তো যাত্রাপথে ওদের লিং এর সঙ্গে দেখা হয়। লিং ওদের কোনো কিছুই বলে না, শুধু এটা বলে যে যারা শাস্তি পাওয়ার তারা শাস্তি ঠিকই পাবে, তবে যারা আজকে বেঁচে গেল তারাও একসময় শাস্তি পাবে, এটা বলে চলে যায়। এরপরে সেই ম্যাজিস্ট্রেট আসে শিয়ানের সঙ্গে দেখা করতে আর বলে, লেকের পাড়ে আপনি যে মেয়েটিকে দেখে ক্রাশ খেয়েছিলেন সেটা আসলে সেই মেয়েটির নাম হলো হং, কিন্তু আপনার সামনে যে মেয়েটি আছে তার নাম জুঁই এবং সে সম্পূর্ণ আলাদা একটা মানুষ। আর হং এখন কোথায় সেটা যদি যাচাই করতেই হয় তাহলে আমাদের আগে এটা টেস্টিফাই করতে হবে যে জুঁই আসলে হং নয়। আর এদিকে নিজে কিন্তু একবারও লিং এটা বলতে পারবে না যে সেই হং, এবং সে তার চেহারা পরিবর্তন করে নিয়েছে, কারণ তার মাস্টার তাকে শপথ করিয়ে নিয়েছিল যে এই কথা সে কখনো কাউকে জানাবে না। সেজন্য নিজে তো লিং কিছুই জানাতে পারছে না, তবে সে জুঁইয়ের মুখ থেকে এটা বের করার চেষ্টা করছে যে সে হং নয়। কিন্তু জুঁই তো নিজের ইচ্ছে এটা বলবে না যে আমি হং নই, কারণ সে যদি একবার বলে সে হং নয় তাহলে তো তাকে মেরে ফেলা হবে, কারণ সে এতদিন পরিচয় গোপন করেছিল। যাই হোক, এভাবেই কিছুদিন কাটতে থাকে। এদিকে দেখি এখনো শিয়ান লাইন মারার চেষ্টা করছে বারবার লিং এর সঙ্গে, আর পাগলের মতো অভিনয় করে যাচ্ছে এখানে জুঁই। এবং জুঁই নিজে যখন চুপি চুপি বসলো তখন আবার চিন্তা করতো সবকিছু। জুঁই অবশেষে অনেক চিন্তা ভাবনা করে বলে, আমরা তো হংকে খুঁজে পাইনি, কিন্তু আমাদের সামনে আসছে লিং, তাহলে লিং কি কোনোভাবে তার চেহারা চেঞ্জ করেছে? সেই আসল হং নয় তো, কারণ হংয়ের বাবা মায়ের মৃত্যুর পিছনে যারা যারা দায়ী তাদের সবাইকে একে একে মেরে ফেলার টার্গেট করছে লিং। এরপরে ও রানীমার কেবিনে আসে আর সেখানে কিছু বই দেখতে পায়, যেখানে লেখা ছিল যে ফেস চেঞ্জ করার একটা আর্ট, অর্থাৎ মানুষ তার নিজের ফেসকে পরিবর্তন করতে পারবে, এবং এটা প্রাচীন কাল থেকে অনেকেই করে আসছে। এটা দেখার পরে এই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায় জুঁইয়ের, যে আসলে এই লিং আর কেউই নয়, এ আসলে হং। তাই ও সোজা এখন লিংয়ের ঘরে আসে আর বলে, তুমি আর অভিনয় করো না, আমি জানি তুমিই হং। তখন লিং উঠে বলে, হ্যাঁ, কিন্তু তুমি তো পাগলের অভিনয় করছো, সো তুমি তো পাগল নাও সেটাও তুমি খুব ভালো করে জানো। আর একজন পাগল কি বললো কি না বললো তা তো কেউ বিশ্বাস করবে না, তাই তুমি বাইরে গিয়ে বললেও কেউ তোমার কথা বিশ্বাস করবে না। তো এরপরে যখন এখান থেকে চলে যায় জুঁই, তখন আড়াল থেকে সমস্ত কথা শিয়ান শুনে ফেলে, এবং শিয়ান মনে মনে বলে, আমি তাহলে এতদিন তোমাকে ঠিকই চিনেছি লিং, তুমি আমার হং, কিন্তু আমি চিনতে বড্ড দেরি করে ফেলেছি। এজন্যই তো বলি জুঁইকে কেন আমার আপন লাগে না।
এরপরে ওর অনেক মন খারাপ হয়, কারণ অনেক কষ্টে মারা গিয়েছিল হাং, কিন্তু সে অবশেষে মারা যায়নি। এরপরে শিয়ান রুমে আসে আর জুইকে বলে, তুমি তোমার অভিনয় বন্ধ করো। আমি জানি তুমি এতদিন হং সেজে আমার ভালোবাসা আদায় করার চেষ্টা করেছো, কিন্তু সত্য তো কখনো চাপা থাকে না। সেই সত্য সামনে চলে এসেছে। লিং যে আসল হং সেটা আমি জানতে পেরেছি। তখন জুই বলে, আপনি যেহেতু জানতে পেরেছেন, কিন্তু এখন যদি প্রিন্সেস যেটা জানতে পারে যে লিং তার চেহারা চেঞ্জ করে এখানে আছে এবং সেই আবার আমি তো এটা জানি যে লিং আসলে প্রেগনেন্ট নয়, কিন্তু এটা যদি প্রিন্সেস জানতে পারে তাহলে তো তাকে একটা ক্রাইম দিয়ে মেরেও ফেলা হতে পারে, কারণ এটা একটা ন্যাশনাল ক্রাইম। ও তো দাবি করছে নিজেকে যে রাজার সন্তান ওর পেটে, কিন্তু সেটা তো নয়। তার মানে যখনই প্রিন্সেস এটা জানতে পারবে তখনই কিন্তু হংকে সে মেরে ফেলার সিদ্ধান্ত নিবে। তাই আপনি ভেবেচিন্তে দেখুন কি করবেন। আমি জানি আমি আপনাকে অনেক ভালোবাসার চেষ্টা করেছি, কিন্তু আপনি আমাকে কখনোই ভালোবাসেননি। তাই আমি চাইবো আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। তাই আপনি চাইলে হংকে নিয়ে অনেক দূরে চলে যেতে পারেন, অনেক দূরে, যেখানে প্রিন্সেস আপনাদের খুঁজে পাবে না। আর এদিককার সমস্ত দায়ভার আমি নিজে নিয়ে নিব। আর এই কথাটা মাথায় ঢুকে যায় শিয়ানের। তো শিয়ান চিন্তা করে যে সে সত্যি সত্যি হংকে নিয়ে পালাবে। এদিকে প্রিন্সেস যখন রেয়ারটা চেষ্টা করছে হংকে মানে লিংকে, ঠিক তখনই দেখা যায় যে ওর এই সমস্ত উপহারকে প্রত্যাখ্যান করে দেয় লিং আর বলে যে আমি রাজার সন্তান ক্যারি করছি এটা ঠিক আছে, কিন্তু আমার এত কিছু গহনা পাতি কোনো কিছুই লাগবে না। ঠিক তখনই শিয়ান আসে আর বলে, আমার লিংয়ের সঙ্গে কিছু কথা আছে, তাই আমি ওকে একটু বাইরে নিয়ে যেতে চাই। এরপরে বাইরে এনে জোর জবরদস্তি করে ওকে কিস করতে লাগে আর বলে, আমি তোমাকে চিনতে অনেক দেরি করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও বলে ওকে হাক করে। আর তারপরে হঠাৎ করেই লিংকে ও এমনভাবে আঘাত করে গলায় যাতে লিং অজ্ঞান হয়ে যায়। লিং আসলে ওর সঙ্গে এখন যেতে চাইবে না, ও খুব ভালো করে জানে। আর সেই জন্য ও লিংকে অজ্ঞান করে দেয় আর লিংকে নিয়ে অনেক দূরের একটা বাড়িতে চলে আসে। আর এই সমস্তই করেছে কিন্তু ও শুধুমাত্র জুইয়ের কথা শুনে। তো এদিকে আসার পরে যখন জ্ঞান ফিরে আসে লিংয়ের, তখন লিং বলে যে আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আপনি নিশ্চয়ই আপনার হবু স্ত্রী জুইয়ের কথা শুনে এখানে নিয়ে এসেছেন, কিন্তু আপনি কি জানেন সে আমাকে শুধুমাত্র মারার জন্য এত দূরে পাঠিয়েছে। এখানে যে চাটা করে রাখা হয়েছে সেটা আসলে জুই নিজে করে রেখেছে এবং তার ভিতরে বিষ মিশিয়ে রেখেছে, আর সেই চাটা এসেই আমি খেয়ে নিয়েছি। আমি মরণকেই বেছে নিলাম। ঠিক তখনই এখানে রাজকন্যা চলে আসে আর বলে, তুমি তো এভাবে মরণকে বেছে নিলে হবে না, তুমি রাজার সন্তানকে ক্যারি করছো, সো তোমাকে আবার আমার সাথে রাজ্যেই ফিরে যেতে হবে। কিন্তু শিয়ান কোনোভাবেই ফিরে যেতে দিতে চায় না এখন লিংকে, কিন্তু প্রিন্সেস বলে ওকে তো ফিরে যেতেই হবে। শিয়ান তখন বলে, না, ও ফিরে যাবে না। তার থেকে বড় কথা, আপনি কোনো অধিকারে ওকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন না, কারণ লিং যে এতদিন নিজেকে প্রেগনেন্ট দাবি করেছে ও আসলে প্রেগনেন্ট নয়। যেহেতু ওর রাজার সন্তান ক্যারি করছে না, তাই ওর এখন ম্যানশনে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ও এখন থেকে আমার কাছেই থাকবে। ঠিক তখনই লিং এর মুখ দিয়ে রক্ত উঠতে থাকে এবং ও বলে যে আমি আর বেশিক্ষণ বাঁচবো না, তাই আমাকে নিয়ে শুধু শুধু আপনারা টানাহেঁচড়া করবেন না। কিন্তু সাথে সাথে ওকে ম্যানশনে ফিরিয়ে নিয়ে আসা হয়। আর ডক্টর জানায় উনার পেটে বাচ্চা ছিল, সে বাচ্চাটাও নষ্ট হয়ে গিয়েছে আর উনিও খুব শীঘ্রই মারা যাবেন। এই কথা শুনে রাজকন্যার মন ভেঙে যায়, কারণ সে চেয়েছিল যদি সত্যি সত্যি লিংয়ের বাচ্চা হয় তাহলে সেই বাচ্চাকে রাজা বানাতে। ঠিক তখনই এখানে হিলার চলে আসে আর বলে, আমি এভাবে এখানে লিংকে মরতে দিতে পারি না। লিং একটা প্রত্যন্ত গ্রামে বেড়ে উঠেছে, আমি সেখানে ওকে নিয়ে যাব বলে এখান থেকে নিয়ে চলে যাই। এদিকে সেই ম্যাজিস্ট্রেটকে দেখতে পায় যার সামনে পুনরায় আবার জুইকে আনা হয়েছিল। জুই যে আসলে জুই নাকি হং সেটা আইডেন্টিফাই করার জন্য। তো এখানে এবার ওর হয়ে টেস্টিফাই করতে আসে মূলত শিয়ান আর বলে যে জুই সে কোনো হং নয় এবং সে বিশ্বাসঘাতকতা করেছে, তাই তাকে শাস্তি দেওয়া হয়। আর 3 মাস পরে সিন দেখানো হয়। অনেক চিকিৎসার পরে বেশ সুস্থ হয়ে উঠেছে লিংকে এই চিকিৎসা করেছে তার মাস্টার সেন্তু। তো এখন সে বেশ শিয়ানের সঙ্গে ভালো আছে, কিন্তু এগুলোও তার নাটক। আর কিছুক্ষণ পরে দেখা যায় প্রিন্সেসের কিছু লোক এখানে আসে শুধুমাত্র লিংকে নেওয়ার জন্য। লিং তখন শিয়ানকে বলে, আপনি যদি আমার খেলায় অংশগ্রহণ করতে চান তাহলে আমার সঙ্গে চলে আসুন। আর এদিকে যেখানে আটক করে রাখা হয়েছিল জুইকে, সেখানে প্রিন্সেস দেখা করতে আসে। জুই তখন কানে কানে বলে দেয় প্রিন্সেসের যে আপনারা যাকে লিং বলে জানেন সে আসলে হং, এবং সে তার মুখের চেহারা পাল্টিয়ে এখানে আছে এবং সে আদৌ প্রেগনেন্ট নয়। এটা শোনার সাথে সাথে প্রিন্সেস বলে, ঠিক আছে, তুমি যে এটা আমাকে বলেছো তার জন্য আমি তোমাকে ছাড়ার ব্যবস্থা করছি। এরপরে প্রিন্সেস ডেকে পাঠায় লিংকে ডাকার পরে প্রিন্সেস একা একা ওকে বলে, আমি জানি তুমি তোমার চেহারা চেঞ্জ করেই এখানে আছো, আর তুমি আসল হং যাকে শিয়ান ভালোবেসেছিল, কিন্তু আমি তো শিয়ানের সঙ্গে তোমাকে বিয়ে দিতে পারবো না, কারণ শিয়ানের সাথে যদি তোমার বিয়ে হয় আর যদি বাচ্চা হয় তাহলে সেই বাচ্চাই হবে নেক্সট উত্তরাধিকার। আর আমি কখনোই শিয়ান বংশের কাছে আমার এই রাজ্যের দায় দিতে পারি না, বরং আমি তোমাকে অন্যভাবে হেল্প করতে পারি। তুমি যদি শিয়ানকে ছেড়ে দাও তাহলে
আমি তোমার এই চেহারা কিন্তু আবারও আগের হংয়ের মতো করে ফেলতে পারি। এই কথা শোনার সাথে সাথেই মনে একটা আলাদা ও আশার জন্ম নেয় হংয়ের। হং তখন মনে মনে বলে, ঠিক আছে, আপনি যেভাবে বলবেন ওভাবেই কাজ করব। তখন প্রিন্সেস শুধু ওর কাছে একটা জিনিসই চায়, আর সেটা হলো আসলে কেউ ওর চেহারা চেঞ্জ করে দিয়েছে, সেই লোকটাকে প্রিন্সেস দেখতে চায়। তো লিং যেহেতু প্রিন্সেসের সঙ্গে একটা চুক্তি করেই ফেলেছে, আর সেজন্য ওর মাস্টারকে ফাঁসাতে চাইছিল। তো ও কিছু ইনসেন্স নিয়ে বসেছিল। ওর মাস্টার এসে তখন বলে, তুমি এই ইনসেন্সগুলো নিয়ে কি করছো? এই ইনসেন্সগুলোর ভিতরে একটা ইনসেন্স আছে যেটা জ্বালালে তুমি তোমার নিজের অন্তরকে টের পাবে যে আসলেই তুমি শিয়ানকে ভালোবাসো নাকি বাসো না। আমি জানি আজকে শিয়ান এই রুমে আসবে, তো আজকেই পরীক্ষা হয়ে যাক যে তুমি শিয়ানকে ভালোবাসো কিনা, অথবা তুমি অন্য কাউকে তোমার হৃদয়ে পোষণ করে রেখেছো কিনা। তো ঠিক সেই মধ্যে লিং বলে, ঠিক আছে। শিয়ান চলে আসার সাথে সাথে সেন্তু লুকিয়ে পড়ে বেডের উপর, মানে যে বেডটা মূলত লিংয়ের সেই বেডে। কিন্তু ঠিক তখনই শিয়ান ভিতরে প্রবেশ করে আর বলে, আজকে আমি এখানেই থাকবো। ওকে অনেকবার এখান থেকে বের করার চেষ্টা করলেও ও কোনোভাবেই এখান থেকে যেতে চায় না। তো সেন্তু যে বেডে ঘুমিয়েছিল সেখানেই শুতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে লিং বলে, ঠিক আছে, তুমি এখানে থাকবে সেটা ভালো কথা, তবে মাঝখানে আমাকে শুতে দাও, মানে এই পাশটায় আমাকে শুতে দাও। তো যে কারণে এই পাশটায় শোয়ার ফলে ওর মাস্টারকে আড়াল করে ফেলেছিল। ওর মাস্টার যে এখানে আছে সেটা শিয়ান বুঝতে পারেনি। তবে ওই রাত্রে পাশাপাশি থাকার পরেও ওদের ভিতরে কিছুই হয় না। পরদিন সকালবেলা যখন চলে যায় শিয়ান, তখন সেন্তু জিজ্ঞেস করে যে আজকে রাত্রেবেলা সে তোমার সাথে থাকলো সারাদিন, কিন্তু তারপরেও ওর প্রতি তোমার কোনো ফিলিংস কাজ করেনি, তার মানে তুমি ওকে ভালোবাসো না। তখন লিং বলে, কিন্তু মাস্টার, আমি আপনাকে অনেক ভালোবাসি। ওর মাস্টার তখন বলে, তুমি এসব কি বলছো? লিং তখন বলে, আপনার কি মনে হয় যে খেলায় আমি নেমেছি সেখানে ভালোবাসা বা মায়ের কোনো জায়গা আছে বলে? ওর মাস্টারের তখন কেমন একটা হতে থাকে। লিং বলে, গতকাল আপনি যে ইনসেন্সটা জ্বালিয়ে দিয়েছিলেন সেটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম। আসলে আমি রানীর সঙ্গে একটা চুক্তি করেছি। প্রিন্সেস আমাকে বলেছে আমার চেহারা আগের মতো বানিয়ে দিবে, তো আমিও সেটাই চাই। বিনিময়ে সে শুধু চেয়েছে আমার এই চেহারা কে চেঞ্জ করে দিয়েছে সেটা দেখতে। তো প্লিজ আপনি আমাকে ক্ষমা করবেন। আমি যে ইনসেন্সটা দিয়েছি তাতে আপনার শরীরের সমস্ত শক্তিগুলো এখন হারিয়ে যাবে, আর আপনি এখন দুর্বল হয়ে পড়বেন আর অজ্ঞান হয়ে যাবেন। আর সেই অবস্থায় আমি আপনাকে প্রিন্সেসের কাছে নিয়ে যাব। কিছুক্ষণ পরেই ও অজ্ঞান হয়ে যায়, আর ঠিক তখনই প্রিন্সেসের কাছে নিয়ে যাওয়া হয়। প্রিন্সেস বলে, এই সেই লোক যে তোমাকে কিউর করেছে? লিং বলে, হ্যাঁ, এই সেই লোক যে আমার চেহারা চেঞ্জ করে দিয়েছে। প্রিন্সেস বলে, ঠিক আছে, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমাকে তোমার আগের ফেসে ফিরে যাওয়ার ঔষধ দেবো, তো এটা হলো সেই ঔষধ, যার ভিতরে একটা পোকা টাইপ ছিল। যাই হোক, ওই ঔষধটা প্রিন্সেসের সামনে খেয়ে ফেলে লিং। তবে খাওয়ার পরে লিংয়ের খুবই কষ্ট হচ্ছিল। এরপরে লিং অজ্ঞান হয়ে যায় ওর বাবা মার স্বপ্ন দেখতে দেখতে। এরপরের দৃশ্যে দেখতে পাই সেন্তুর জ্ঞান ফিরে এসেছে, এবং জ্ঞান ফিরে ও চোখের সামনে দেখতে পাচ্ছে হংয়ের মতো দেখতে কেউ। তো সেন্তু মনে করে লিন বোধহয় তার আগের চেহারায় ফিরে গিয়েছে, এবং এখন এখানে যে শুয়ে আছে সে হয়তো হং। তো আসলে এটা হং ছিল না, এটা কিন্তু ছিল জুই। জুইকে বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি, অন্তত এবার আপনি আপনার আসল পরিচয়টা আমাকে বলুন। ঠিক সেই মুহূর্তে সেন্তু উঠে দাঁড়ায় আর বলে, হ্যাঁ, আমি আর তোমার কাছ থেকে কিছুই লুকাবো না। আসলে আমি ছিলাম এখানকার ক্রাউন প্রিন্স, কিন্তু আমাকে কেউ একজন একটা পয়জন খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে, আর আড়াল থেকে এই সমস্ত কথা কিন্তু শুনছিল বাকি সবাই। লিংকেও মুখ আটকে ধরে রাখা হয়েছিল যাতে লিং এখন এই মুহূর্তে কোনো সাউন্ড করতে না পারে, আর এটা প্রিন্সেসেরই কাজ ছিল। প্রিন্সেস হাত মিলিয়েছিল জুইয়ের সঙ্গে। এখান থেকে 2 ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়। সে জুইকে বলেছিল, তুমি আমার কথা মতো কাজ করলে তোমাকে আমি ছেড়ে দিব, আর সে সেটাই করেছে। তুই এই মুহূর্তে ক্রাউন প্রিন্সের পরিচয় এখন সবার সামনে। ক্রাউন প্রিন্স বলে, আমি কোনো রাজ্যের অংশ ছিলাম না, সাধারণ ছোট্ট একটা বিভাগের ছেলে ছিলাম। তবে রাজা আমাকে খুবই পছন্দ করত এবং যোগ্য মনে করত, আর সেজন্যই তো সে আমাকে ক্রাউন প্রিন্স পদটা দিয়েছিল। তবে এতে কারোর খুব রাগ হয়েছিল, আর সেজন্য সে একটা জলসায় আমাকে বিষ খাইয়ে দিয়েছিল, আর আমার পুরো শরীর জ্বলে যেতে থাকে। তারপরে আমার নিজেরই চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ভিতরে প্রবেশ করে প্রিন্সেস আর বলে, যে বিষটা সেদিন তোমাকে খাইয়েছিলাম তাতে দেখছি তোমার বেশ উপকারী হয়েছে, নিজের চেহারাটা চেঞ্জ করে নিতে পেরেছো। ঠিক সেই মুহূর্তে এখানে প্রবেশ করে লিং আর বলে, মাস্টার, অবশেষে এই খেলার একটা শেষ হতে এসেছে। ঠিক তখনই প্রিন্সেস বলে, মানে আড়াল থেকে সবাই সমস্ত কথা শুনে নিয়েছে।
প্রিন্সেসের কথা শুনে নিয়েছে ম্যাজিস্ট্রেট সহ এখানকার কার্যনির্বাহী সবাই, আর এদেরকে হেল্প করেছে শিয়ান তখন নিজের লোকগুলোকে এখানে পাঠায় এবং সাথে সাথে প্রিন্সেসকে গ্রেপ্তার করা হয়, কারণ প্রিন্সেস অনেক বড় একটা ক্রাইম করেছে। রাজা যাকে ক্রাউন প্রিন্স মনোনীত করেছিল তাকেই মারার চেষ্টা করছে। তো ওদিক থেকে আবার পালিয়ে কিন্তু আগে থেকেই চলে এসেছিল জুই ভিতরে এসেই প্রথমে মারতে চাইছিল লিংকে, তবে লিং এখন এটুকু মারার আর কোনো ভয় পায় না। যে রুমে জুই ছিল সেই রুমটাতে লিং আগুন জ্বালিয়ে দেয়। জুই চাইলেই বাঁচতে পারতো, তবে জুই শেষবেলায় বলে যেহেতু সব ভুল আমার ছিল, কিন্তু তবুও আমি ভুল স্বীকার করছি না, তাই আমার মনে হয় আমার মৃত্যু শ্রেয়। আর সেজন্য সে ওই আগুন জ্বালা রুমের দরজা লাগিয়ে দেয় আর ওখানেই মারা যায়। এরপরে আমরা লিংকে দেখতে পাই এখন তার নাম পাল্টে আবার হং নিয়েছে, যেটাই তার আসল পরিচয়। তো হংকে এখন শিয়ান বলে তুমি কি চলেই যাবে, আমার কাছে কি থেকে যাওয়া যায় না? লিং তখন বলে হ্যাঁ আমি চলেই যাব, আমি একটা বহমান পাখির মতো, যেটা করতে আমি এখানে এসেছিলাম সেটা আমার করা হয়ে গিয়েছে, এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। এবার শিয়ান বলে তুমি কি তার সঙ্গে ফেরত যাবে? লিং তখন বলে আমার মাস্টার আর আমি হলাম মেঘের মতো, উড়ে বেড়াতে পছন্দ করি, যদি কখনো দেখা হয়ে যায় তবে হয়ে যাবে। আর সত্যি সত্যি লিং এর সঙ্গে একদিন মাস্টারের দেখা হয়, মাস্টারও লিং এর সঙ্গে একই পথেই চলতে চায়। যখন লিং একটা ঘোড়া নিয়ে বনবাসে বেরিয়েছিল তখন ওর সঙ্গে সঙ্গী হয় ওর মাস্টার নিজেই। আর এর সাথে সাথে এই ড্রামার গল্পটি শেষ হয়ে যায়। তো এই ড্রামার গল্পটি আপনাদের একটু যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আমি দেখলাম আপনারা ছোট ড্রামাগুলো অনেক বেশি পছন্দ করেন, তাই চেষ্টা করব দুটো একটা ভালো ছোট ড্রামা আপনাদের মাঝে এক্সপ্লেন করে শোনানোর জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো গল্পে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।